নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল অডিও স্টোরি বাড়িতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের অফুরন্ত ভালোবাসা আর অনুপ্রেরণায় আমাদের বিশেষ ধারাবাহিক একলা পথের লড়াই আজ এক নতুন ধাপে এসে পৌঁছেছে। গত 7টি পর্বে আপনারা এই একলা মায়ের সংগ্রাম আর তার ছোট্ট মেয়ের শৈশবকে যেভাবে ভালোবেসেছেন তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এই সিরিজের বহুল প্রতীক্ষিত 8ম পর্ব। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তার মতোই এই মা আর মেয়ের জীবন আজ এক অচেনা বাঁকের মুখে দাঁড়িয়ে। গত পর্বে আমরা দেখেছিলাম এক কঠিন পরিস্থিতির হাত থেকে বাঁচতে মা যে সাহসের পরিচয় দিয়েছিল, কিন্তু সেই সাহস কি তাকে আগামীর অন্ধকার থেকে রক্ষা করতে পারবে, নাকি মেঘের আড়াল থেকে উকি দেবে নতুন কোনো সংকট? আজকের পর্বটি হতে চলেছে অত্যন্ত আবেগঘন এবং নাটকীয়, তাই যারা এই গল্পের প্রতিটি মুহূর্ত অনুভব করতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক একলা পথের লড়াই পর্ব 8। মেহুল ঘরে এসে নিজের কাজ করতে থাকে। কাজ করলেও কিংশুককে নিয়ে একটা চিন্তা মাথায় ঘুরেই চলেছে ওর। তিতলিও রেগে আছে। মেহুল একবার তিতলির কাছে গিয়ে বলল, তিতলি, এই তিতলি, একটু ওঠ না সোনা, খাবি না? সেই তো দুপুরে খেয়েছিস। তিতলি সোনা আমার, একটু খাবি, চল। তিতলি একবার তাকালো, আবার পাশ ফিরে শুয়ে পড়ল। মেহুল আবার ডেকে বলে, তোর কি ঘুম পাচ্ছে? তাহলে একটু খেয়ে নিবি, চল, তারপর ঘুমা। আমার খিদে পাচ্ছে না মাম্মা, আমি খাবো না। সারা রাত না খেয়ে থাকা কিন্তু ঠিক নয়, বেশি খেতে হবে না, একটু খেয়ে নে। তুমি আঙ্কেলকে কেন এত বকলে? আঙ্কেল কি করেছে? আঙ্কেল বকা খাওয়ার মতো কাজ করেছে তাই বকেছি। কি করেছে আমাকে বলো। তোকে জানতে হবে না, তুই খাবি না নাকি? আগে তুমি বলো, আঙ্কেল কাঁদছিল কেন? আমার তো খুব কষ্ট হচ্ছে আঙ্কেলের জন্য। আঙ্কেল কাঁদছিল, আমারও কান্না পাচ্ছিল ওই দেখে। মেহুলেরও কষ্ট হচ্ছে, কিন্তু এতগুলো বছরের অভিমান জমতে জমতে পাহাড় হয়ে গেছে। সেটা সরিয়ে কিছুতেই বেরিয়ে আসতে চাইছে না। এত সহজে এতগুলো বছর এক মুহূর্তে ভুলে যাওয়া সম্ভব নয়। মেহুল তিতলির প্রশ্নের উত্তর না দিয়েই বলল, দাঁড়া, আমি দুধ গরম করে আনছি, খেয়ে শুয়ে পড়। আমি খাবো না মাম্মা। মেহুল এবারে আর জোর করলো না। আজ ওদের দুজনেরই মন খারাপ। শুধু বলল, ঠিক আছে, তোরা সবাই যা ভালো বুঝিস সেটাই কর। বাবাও যেমন, মেয়েও হয়েছে তেমন। কি অসম্ভব জেদ দুজনের। একজন জেদ ধরেছে যাবে না, ওইভাবে ঠান্ডায় জমে বসে থাকবে, আর একজন জেদ ধরেছে খাবে না। উফ, আর এইসব আমাকেই সহ্য করতে হবে। মেহুল গজগজ করতে করতে আবার অন্য ঘরে চলে আসে। আরো প্রায় আধ ঘন্টা কেটে গেছে। ঠান্ডা আরো জাঁকিয়ে পড়েছে। কিংশুক প্রথমে চুপচাপ বসেছিল। একে জ্বর, তার উপর এত ঠান্ডার মধ্যে সে প্রায় অচৈতন্য হয়ে গেছে, কিন্তু ওখান থেকে একটুও নড়েনি। ও ভাবে, আজকে যদি মরেও যাই তাও ভালো, অন্তত মেহুল এটুকু তো বুঝবে আমি ওকে ভালোবাসি, এখনো খুব ভালোবাসি। আমি জানি ওর এতগুলো বছরের কষ্ট আমি মুছে দিতে পারবো না, কিন্তু আমাকে একবার যদি সুযোগ দিত তাহলে আমি ওর জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দিতাম। মেহুল, প্লিজ আমাকে একবার তোমার কাছে আসতে দাও, তিতলির কাছে আসতে দাও। আমি তোমাকে বাদ দিয়ে বসতে চাই না। যত রাত বেড়ে চলেছে মেহুলের ততই টেনশন বাড়ছে। মাঝে দুবার দরজা খুলে দেখেছে কিংশুক ওখানেই বসে আছে। ছেলেটার কিছু হয়ে যাবে না তো? এদিকে ওর চিন্তায় ঘরের কোনো কাজে হাত লাগাতে পারছে না। 9টা নাগাদ বৃষ্টি শুরু হলো। বৃষ্টি পড়া শুরু হতেই মেহুল আর অপেক্ষা করলো না। দরজা খুলে নিচে চলে আসে। এসে দেখে কিংশুক ওইভাবে হেলান দিয়ে বসে আছে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর তার সাথে হিমেল হাওয়া, হাড় কাঁপানো ঠান্ডা। মেহুল বাইরে এসেই ঠকঠক করে কাঁপছে। কিংশুককে ডাক দিল। কিংশুক, এই কিংশুক। কিংশুক কথা বলল না। এই দেখে মেহুল ভয় পেয়ে যায়। ও ভাবে, কথা বলছে না কেন? অজ্ঞান হয়ে গেল নাকি? মেহুল ওর কপালে একবার হাত দিল। কি ঝড়, এদিকে আবার বৃষ্টি পড়ছে। একটু জোরে বৃষ্টি পড়লে তো আর দেখতেই হবে না। মেহুল আরো একটু জোরে ডাকলো, কিংশুক, আরে কথা বলো, তাকাও আমার দিকে। মেহুল। কিংশুক এবার আস্তে আস্তে তাকালো। ঠান্ডায় আর জ্বরে কথা বলার মতো অবস্থা নেই ওর। মেহুল এসেছে দেখে ও অবাক হয়ে তাকায়। তুমি? কিংশুক, এমন করে তাকিয়ে থেকো না, তাড়াতাড়ি ঘরের মধ্যে চলো। দেখছো তো কি ঠান্ডা, তার উপর আবার বৃষ্টি পড়ছে। আমি 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 যাবো না। তুমি তো বাড়ি থেকে বের করে দিলে, আমি আর যাবো না। কিংশুক, এখন ওসব কথা থাক, তুমি ওঠো তো, ওঠো। আরে এই ঠান্ডার মধ্যে থাকলে কাল নিউমোনিয়া হয়ে যাবে তোমার। কি হলো, ওঠো। আমি উঠতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমি ধরছি, তুমি ওঠো। মেহুল কিংশুকের একটা হাত নিজের কাঁধে নিয়ে নিল, আর একটা হাতে ওকে প্রাণপণে জড়িয়ে ধরলো। কিংশুক ঠিকমতো দাঁড়াতে পারছিল না। মেহুল ভাবছিল সিঁড়ি দিয়ে ওকে নিয়ে উঠে আসতে পারবে কিনা, কারণ আগের মতো রোগা নেই, বেশ ফিগার হয়েছে ওর। মেহুল নিজের গায়ে যত জোর আছে তত জোর দিয়েই ওকে নিয়ে ঘরে উঠে আসে। বাপরে, এটুকুতেই হাঁপিয়ে গেছে। আর একটু চলো, ওই বিছানাটা পর্যন্ত চলো। কিংশুককে ধরে নিয়ে এসে বিছানায় বসিয়ে দিল। কিংশুক তাকাতে পারছিল না, মাথা ঘুরছে। মেহুল ওর কাছে গিয়ে বলল, কি কষ্ট হচ্ছে তোমার? আমার মাথাটা তো ঘুরছে কেন? কিছু দেখতে পাচ্ছি না। সবকিছু যেমন কেমন যেন ঘোলাটে লাগছে। মাথা ঘুরবেই তো, ননির পুতুলদের কষ্ট করার অভ্যাস নেই কিনা, তাই এইটুকুতেই মাথা ঘুরে। চোখ খোলাটে হয় নাও, এবার কোটটা খুলে দাও, ওটা ভিজে গেছে। কিংশুক কোনো মতে উঠে দাঁড়াতে গেল, আর দাঁড়াতে যেতেই মাথাটা ঘুরে যায়, কিন্তু পড়ে যাওয়ার আগে মেহুল জড়িয়ে ধরে ফেলে। কিংশুক, তুমি বসো না, উঠতে কে বলেছে তোমায়? মেহুল আবার কিংশুককে জড়িয়ে ধরে বসিয়ে দিল। কিংশুক তাকিয়ে থাকে ওর দিকে। অনেকদিন পর আবার সেই পুরনো স্পর্শ ও পেয়েছে। আগে মেহুল লজ্জায় খুব বেশি জড়িয়ে ধরতো না, কিংশুক জড়িয়ে ধরলেও শুধু হাসতো। আজ এতদিন পরে চেনা হাতের স্পর্শ ওর ভেতরটা উথাল পাথাল করে তুলল। মেহুলও তাকিয়েছিল, কিন্তু সে জানে কিংশুকের গায়ে ভীষণ জ্বর। এরকম জ্বর গায়ে থাকা ঠিক নয়, যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যাবে। চোখ সরিয়ে বলল,
কোটটা খুলে এখানে চুপচাপ বসো, উঠবে না, আমি আসছি। যেও না মেহুল, আমার কাছ থেকে চলে যেও না। কিংসুক মেহুলের কোমরের কাছে জড়িয়ে ধরে, ওর পেটের উপরে মাথাটা রেখে বলে, আমাকে দূরে সরিয়ে দিও না তুমি, আমি তোমাদের ছেড়ে যাব না, যেতে চাই না। কিংসুক এত কাঁদছে, তার উপর ওইভাবে কাতর কণ্ঠে ওর সাথে কথা বলছে। এই দেখে মেহুলের গলার ভেতর থেকে কান্নাটা যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। খুব জোরে জোরে কাঁদতে ইচ্ছে করছে ওর, কিন্তু পারছে না। চোখ বন্ধ করে নিজেকে সামলাতে প্রাণপণে চেষ্টা করছে, তবুও শান্ত গলায় বলল, কিংসুক, আমাকে ছাড়ো, তুমি একটু চুপ করে বসো, আমি আসছি। না মেহুল, তুমি কোথাও চলে যেও না। তুমি কি করে ভাবলে তোমাকে ছেড়ে আমি ভালো আছি বা থাকতে পারবো? তোমার কিংসুক আগের মতোই আছে, যেমন স্কুলে পড়ার সময় ছিলাম। তোমার কি মনে হয় আমি সত্যি তোমাকে ভালোবাসিনি? জলের ঘরে কিংসুক কাঁদছে আর বিড়বিড় করে অসংলগ্ন ভাবে কথা বলে যাচ্ছে। মেহুল ওকে শান্ত করতে বলল, কিংসুক প্লিজ একটু বোঝার চেষ্টা করো, তোমার গায়ে খুব জ্বর আছে, আগে আগে জ্বর কমানোটা খুব দরকার। আমার কাছে কি ওষুধ আছে, আমাকে একটু দেখতে দাও। আমার কোনো ওষুধ লাগবে না, তুমি শুধু যেও না। আমার থেকে কোথায় হারিয়ে গেছিলে এতগুলো দিন? সবাইকে জিজ্ঞেস করেছি তোমার কথা, কত খুঁজেছি তোমাকে সোশ্যাল মিডিয়াগুলোতে, যদি কোনোভাবে তোমার একটু খবর জোগাড় করতে পারি, কিন্তু পাইনি। এমনকি কেউ তোমার খবর জানে না। আমি ইচ্ছে করে কিছু করিনি মেহুল, আমি তোমাকে কখনো ঠকাবো এই মানসিকতা আমার কখনো ছিল না, আজকেও নেই। না হলে তোমার কাছে আমি এভাবে ছুটে আসতাম না, একবার বিশ্বাস করো আমাকে। মেহুল কোনো মতে চোখের জল আটকে রাখার চেষ্টা করছিল, কিন্তু কিংসুকের কথাগুলো শুনে এবারে মেহুলের কান্না বেরিয়ে আসে। জোর করে ওর হাতের বাঁধন ছেড়ে তিতলির কাছে চলে আসে। এতক্ষণে তিতলি ঘুমিয়ে গেছে মনে হয়। মেহুল তাড়াতাড়ি ওর কাছে গিয়ে বলল, এই তিতলি, ঘুমিয়ে পড়লি নাকি? ওঠ না তিতলি। তিতলি সত্যিই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু মায়ের ডাক শুনে ঘুম ভেঙে গেল ওর। কি হয়েছে মাম্মা? তাড়াতাড়ি ওঠ রে তিতলি। না, আমার খুব ঘুম পাচ্ছে বাবা। একটু পরে ঘুমাবে না হয়, আগে আমাকে একটু হেল্প কর। ওঠ, একটা জিনিস দেখাবো, ওঠ। তিতলি তাকিয়ে আছে, বুঝতে চেষ্টা করছে কি হচ্ছে। এমনিতেই সারাদিনে অনেক কিছু ও দেখেছে। তুই এক্ষুনি আঙ্কেলকে দেখতে চাইছিলি না? তো আঙ্কেল তো চলে গেছে, তুমি বললে তো। না রে, আঙ্কেল পাশের রুমে আছে, ওই রুমে একটু বসবি চল। কথাটা বলার সাথে সাথেই তিতলি লাফিয়ে বিছানায় উঠে বসে। তুমি সত্যি বলছো মাম্মা? আঙ্কেল এসেছে? হ্যাঁ রে সোনা, সত্যি এসেছে, দেখবি চল। একটু আগে কোথায় চলে গেছিল? কোথাও না, তুই এক কাজ কর, আঙ্কেলের কিন্তু খুব জ্বর, সেদিন যেমন তোর হয়েছিল তেমনই। তুই একটু আঙ্কেলের কাছে গিয়ে বস, আমি গরম কিছু একটা করে নিয়ে আসি। তিতলির ঘুম যেন উড়ে গেছে, দৌড়ে পাশের রুমে চলে আসে আর এসেই দেখে কিংসুক। বন্ধুরা, গল্পের এই পর্যায়ে এসে আপনাদের সাথে একটি মনের কথা ভাগ করে নিতে চাই। আপনারা জানেন একটি অডিও স্টোরি তৈরি করতে আমাদের কতটা পরিশ্রম আর ভালোবাসা ঢালতে হয়। কেবল আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্যই আমাদের এই নিরন্তর পথ চলা। কিন্তু সত্যি বলতে ইদানিং আমাদের কিছুটা মন খারাপ হচ্ছে, কারণ আপনারা অনেকেই গল্পটি শুনছেন ঠিকই, কিন্তু হয়তো আমাদের গল্পগুলো আপনাদের আর আগের মতো ভালো লাগছে না। তাই হয়তো আপনারা লাইক করছেন না কিংবা মনের কথাগুলো কমেন্টে আমাদের জানাচ্ছেন না। আপনাদের এক একটি লাইক আমাদের নতুন গল্প তৈরির শক্তি যোগায়, আর আপনাদের এক একটি কমেন্ট আমাদের বলে দেয় যে আমরা সঠিক পথে এগোচ্ছি কিনা। আমাদের যদি কোনো ভুল থেকে থাকে তবে সেটিও আমাদের জানান, আমরা তা শুধরে নেওয়ার চেষ্টা করব। তাই আপনাদের কাছে অনুরোধ, গল্পটি যদি সত্যি আপনাদের মনে একচিলতে জায়গা করে নিয়ে থাকে তবে এখনই একটি লাইক দিন এবং কমেন্ট করে আমাদের পাশে দাঁড়ান। আপনাদের এই ভালোবাসাটুকুই আমাদের এগিয়ে যাওয়ার একমাত্র সম্বল। চলুন এবার ফিরে যাওয়া যাক গল্পের বাকি অংশে। তিতলি ঘরে ঢুকেই দেখে কিংসুক বসে আছে। আসলে কিংসুক ভালো মতো বসতে পারছিল না, বালিশে ঠেস দিয়ে মাথা হেলিয়ে বসে আছে। এত শরীর খারাপ তার জীবনে হয়নি। তিতলি ছুটে ওর কাছে চলে আসে, এসেই ওর মাথায় হাত রাখে। ও আস্তে আস্তে বলে উঠল, মাম্মাম তো ঠিক বলেছে, আঙ্কেলের গায়ে তো খুব জ্বর, পুরো আমার মতো, আমার যেমন হয়েছিল। তিতলির হাতের স্পর্শে কিংসুক একবার তাকালো। তিতলি আবার বলল, তোমার কি কষ্ট হচ্ছে? প্রথমে কিংসুক কিছু বলল না, শুধু ওর দিকে তাকিয়ে রইল। তারপর মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল ওর কষ্ট হচ্ছে না। তুমি দাঁড়াও, আমার মাম্মাম এসে তোমাকে ওষুধ দিয়ে দেবে, আর তারপর তুমি একদম ভালো হয়ে যাবে। তারপর আমরা। কথা শেষ হবার আগেই কিংসুক দুটো হাত বাড়িয়ে তিতলিকে কোলে তুলে ফেলল। তিতলিও গলা জড়িয়ে ধরে কিংসুকের কাঁধে মাথা রাখে। কিংসুকের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। বাবা মায়ের উপরে প্রচন্ড রাগ হচ্ছে, ও এটাই ভাবলো, ওদের জন্য আমার জীবনের সবচেয়ে মূল্যবান দুটো মানুষ এরকম অবস্থায় আছে। এতগুলো দিন ওরা কষ্ট সহ্য করেছে, আমি এর হিসেব চাই। তোমাদের এতটা বিশ্বাস করেছিলাম আমি, আমার বিশ্বাস নিয়ে এভাবে খেলেছো তোমরা। বাবা মা হয়ে এমনটা করতে পারলে কি করে, তাও নিজের সন্তানের সাথে? তুমি কাঁদছো কেন? মাম্মামকে তোমাকে আবার বকেছে? না তিতলি। কিংসুকের কথা বলার মতো শক্তি পর্যন্ত নেই। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে। সারা শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছে, মাথাটা ফেটে যাবে বলে মনে হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। তিতলিকে জড়িয়ে ধরে চোখটা বন্ধ করে দেয় ও। রান্নাঘর থেকে মেহুল বেরিয়ে আসে। ওর হাতে একটা কফি মগ, মগে করে গরম চা নিয়ে এসেছে, আর তার সাথে বাড়িতে বানানো কেক। মেহুল ভাবলো, আগে তো ওকে ওষুধটা দিই। উফ, কি ঠান্ডা পড়েছে আজ বাবা। রুমে গিয়ে আগে রুম হিটারটা অন করে দিই, একটু ঠান্ডা কম লাগবে অন্তত। আচ্ছা, ওরা কি দুজনে আবার ঘুমিয়ে পড়েছে নাকি? যাই গিয়ে দেখে আসি তো। মেহুল ঘরে এসে দেখে তিতলি কিংসুকের কোলে বসে আছে। কিংসুক চোখ বন্ধ করে রয়েছে। মেহুল তিতলিকে বলল, তিতলি, আঙ্কেলের কোল থেকে ওঠ,
মেহুলের বলার পরই কিংসুকের কোল থেকে উঠে পড়ে তিতলি। মেহুল দেখলো কিংসুক ঘুমিয়ে গেছে। তিতলি মেহুলের কাছে গিয়ে হাতটা ধরে টেনে বলে, জানো মাম্মাম, আঙ্কেল আবার কাঁদছিল। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুই এক কাজ কর, তুই ওই গরম কম্বলটা আঙ্কেলের গায়ে দিয়ে দে। বাইরে বৃষ্টি পড়ছে, আজ রাতে প্রচন্ড ঠান্ডা পড়বে। তিতলি ভীষণ খুশি হয়েছে আঙ্কেল তাদের বাড়িতে আছে বলে। সে উৎসাহ নিয়ে সব কাজ করছে। মেহুল কিংসুকের গায়ে হাত দিয়ে বলে, কিংসুক, কিংসুক ওঠো, একটু খেয়ে নাও, ওঠো, ওষুধ খেতে হবে তো। কিংসুক তাকালো, কিন্তু কোনো উত্তর দিল না। মেহুল আবারও ডেকে বলে, কিংসুক ওঠো। আমি খাবো না। আরে বাবা, তুমি এমন জেদ করো না। সেদিন তিতলিকে নিয়ে তুমি তোমার কোয়ার্টারে যেতে বাধ্য করেছিলে। তুমি যা যা বলেছিলে আমি তাই শুনেছি। তাহলে আমার কথা তুমি আজকে শুনতে পারছো না? এটা না খেলে ওষুধ দেবো কি করে আমি তোমাকে? নাও খেয়ে নাও। বেশি কথা আজকাল আমার একদম ভালো লাগে না। কিংসুক খেলো কিছুটা। এতক্ষণ পরে শরীরটা একটু ঠিক আছে বলে মনে হলো। তিতলি ওর পাশেই বসে আছে, হাসছে শুধু। কিংসুকের মনে হচ্ছে আজ সারাটা রাত মেয়েটাকে আদর করতে। ও একটা হাত বাড়িয়ে ওকে কাছে টেনে নিল। তিতলি হাসতে হাসতে জবাব দিল, বলেছিলাম তো মাম্মাম সব ঠিক করে দেবে। দেখলে, ঠিক হয়ে গেলে তো তুমি। খাওয়ার পরে এই ওষুধটা খেয়ে নিও। জানি না এতে জ্বর কমবে কিনা, তুমি তো ডাক্তার, তুমিই ভালো জানো। কোথায় যাচ্ছ তুমি? একটু বসো না। উঠে পড়ছো কেন? আমি এখানে বসে থাকলে রাতের বেলা তিনজন কি খাবো? তোমার বাড়ির মতো তো 10টা কাজের লোক নেই যে পায়ের উপর পা তুলে বসে থাকবো, হুকুম করবো আর খাবার আমার মুখের সামনে চলে আসবে, তাই না? আমাকে তো রান্না করতে হবে। আর একটা কথা, তুমি যা জেনেছো সেটা নিজের মধ্যে রাখো। আমার মেয়েকে আবার এইসব কথা যেন বলতে যাও না। মেহুল কথাটা বলেই ঘর থেকে চলে গেল। কিংসুক বুঝেছে এত সহজে বরফ গলবে না। যে দুঃখ জমে আছে তার উপরে আবার পুলি পড়ে গেছে। সেটা সরিয়ে আগের মেহুলকে ফেরাতে হলে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। সে হোক, দোষী সাব্যস্ত হয়েছি যখন প্রায়শ্চিত্ত আমিই করব। মেহুল কঠিন হয়ে আছে, কাজ করছে, কথা বলছে, যার যেটা দরকার হাতের কাছে দিয়ে দিচ্ছে, কিন্তু সবটাই করছে যন্ত্রের মতো। কঠিন হয়ে আছে বলেই মুখে মিষ্টতা নেই, একটু কাঁদেনি, বেশি কিছু বলতে গেলে রেগে কথা শুনিয়ে দিচ্ছে। থাক, ওর যেটা ইচ্ছে সেটাই করুক। অনেকগুলো বছর ধরে অভিমান করার মতো কাউকে পাইনি ও। এখন আমি আছি, আমি ওর সব অভিমান সহ্য করব। তবু তো আমাকে ওই অবস্থা থেকে নিজের ঘরে টেনে এনেছে, এটাই বা কম কিসের? এটুকু তো পেরেছি। এই মুহূর্তটা ওর কাছে থাকতে পারছি, এটাই বড় ভাগ্য। তোমাকে আমি ঠিক করে তুলবো মেহুল, তুমি আবার আগের মতোই হাসবে। তিতলি কিংসুকের দিকে তাকিয়ে শুধু হেসেই যাচ্ছে। কিংসুক বলল, কি হয়েছে তিতলি? তুমি আজ রাতে আমাদের বাড়িতে থাকবে? আমি এখন থেকে সব সময় তোমার কাছে থাকবো। তিতলির মুখটা আরো উজ্জ্বল হয়ে গেল, একটু উত্তেজিত ভাবে বলল, কি বললে তুমি? তুমি এখন থেকে আমাদের বাড়িতে থাকবে? সত্যি? কিংসুকের জ্বরটা একটু কমতে শুরু করেছিল, তাই একটু কথা বলার মতো অবস্থায় ফিরে এসেছে। ও হেসে কথা বলতে শুরু করে। তোমার বাড়িতে থাকবো কিনা জানি না, তবে তোমার সাথে থাকবো। তিতলি ওর আরো কাছে এগিয়ে আসে, হি হি করে হাসছে। এবার একটু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, তুমি কেন আমাদের বাড়িতে থাকো না? থাকবো, এরপর থেকে থাকবো। কিন্তু তোমার মাম্মাম যদি থাকতে না দেয়? খুব রাগী তোমার মাম্মাম। তিতলি মুখটা গম্ভীর করে বলল, খুব রাগি, রেগে গেলে বকে। তোমাকেও বকেছে তাই না? আমি তো শুনেছি। কিংসুক এবারে ওকে কোলের উপরে তুলে নিল। তিতলি আবার ওর কপালে হাত দিল। আরে বাবা, তোমার গায়ে তো এখনো খুব জ্বর, তুমি ঘুমিয়ে পড়ো। আমি 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 তোমার মাথা টিপে দিচ্ছি, কেমন? তোমাকে কিচ্ছু করতে হবে না তিতলি, তুমি শুধু এখানেই থাকো আমার কাছে। মাম্মামের যখন মাথা ব্যথা করে তখন আমি এমনি এমনি করে দিই, ভালো হয়ে যায়। মাম্মামও বলে আমি কাছে থাকলেই নাকি ভালো লাগে। আচ্ছা, তুমি আমার মাম্মামের মতো হলে কি করে? কিংসুক তাকিয়ে আছে ওর দিকে, মুখে ওর হাসি। ভাবছে কিংসুক, মেয়েটা দেখতে পুরোপুরি মেহুলের মতো, কিন্তু খুব কথা বলে, একটু বেশি পাকা। মায়ের মতো দেখতে হলেও স্বভাবটা দেখছি আমার মতো পেয়েছে। সবাই তো বলতো আমিও নাকি ছোটবেলায় এরকম পাকা পাকা কথা বলতাম। কিংসুক ওকে জড়িয়ে ধরে ওর চুলের মধ্যে নিজের মুখটা রাখে। তুমি কাছে থাকলে আমার খুব ভালো লাগে তিতলি, তুমি কখনো আমাকে ছেড়ে যেও না, যাবে না তো? না 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 না, যাবো না। জানো তো আঙ্কেল, আজ সকাল থেকে আমার আর মাম্মামের দুজনেরই তোমার জন্য খুব মন খারাপ করছিল। তোমার মন খারাপ কেন করছিল? তুমি সকালে আমার সাথে কথা বলছিলে না কেন? তারপর ওইভাবে কিছু না বলে চলে গেলে। আসলে সকালবেলা আমার খুব শরীর খারাপ লাগছিল, খুব মাথা ব্যথা করছিল, তাই আর দাঁড়াতে পারিনি। আচ্ছা, তোমার তো মন খারাপ হয়েছিল, তোমার মামামেরও মন খারাপ হয়েছিল? হ্যাঁ তো, মাম্মাম চুপচাপ হয়েছিল, একটু হাসেননি। জানো আঙ্কেল, আমার মাম্মাম খুব কম হাসে, কিন্তু হাসলে মাম্মামকে খুব মিষ্টি লাগে। কেন যে হাসে না কে জানে, আমারও অমন ভালো লাগে না। আচ্ছা, তিতলির কথা শুনে কিংসুক একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর ভাবে, মেহুল যে কেন হাসে না তার কারণ আমি আজকেই অনুধাবন করেছি। আগে জানলে হয়তো আগেই চেষ্টা করতাম। ওর মনে অনেক দুঃখ জমে আছে, সেগুলো এত সহজে ও ভুলে যেতে পারবে না। আমার কাছে ফিরে আসতেও ওর সময় লাগবে, কিন্তু আমি চেষ্টা করে যাব। যেদিন ভালোবাসার কথা প্রথম বলেছিলাম সেদিনও মেহুল ভয় পেয়েছিল, তবু আমি ছেড়ে যাইনি। আজ আমি না হয় আবার নতুন করে চেষ্টা করব। আঙ্কেল, কিংসুকে চুপ করে থাকতে দেখে তিতলি ওর গালে হাত দিয়ে ডেকে বলল, চুপ করে আছো কেন? কি ভাবছো? তিতলি, তোমার মাম্মাম খুব ভালো মেয়ে, এখন হাসছে না তো, দেখবে একদিন মাম্মাম ঠিক হাসবে। তুমি সত্যি বলছো? মাম্মাম আবার হাসবে? হ্যাঁ, আমি সত্যি বলছি। এবারে কিংসুক একটু নিচু স্বরে বলল,
তিতলি, শোনো একটা কথা। আজ থেকেই আমি আর তুমি তোমার মাম্মামকে হাসানোর চেষ্টা করবো। হ্যাঁ করবো। আপনারা যারা নিয়মিত আমাদের পাশে থাকেন তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা, কিন্তু আপনাদের লাইক আর সাবস্ক্রাইবের হার কমে যাওয়ায় আমরা বুঝতে পারছি না আমাদের গল্পগুলো আপনাদের কতটুকু ভালো লাগছে। যদি আমাদের উপস্থাপনা বা গল্পে কোনো খামতি থাকে তবে তা আমাদের অবশ্যই জানান। আপনাদের উৎসাহ ছাড়া এই পথ চলা আমাদের পক্ষে অসম্ভব। ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকুন। আমাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলো তখনই সার্থক হয় যখন আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে। ইদানিং লক্ষ্য করছি আপনারা হয়তো আমাদের গল্পগুলোতে আগের মতো সাড়া দিচ্ছেন না, যা আমাদের কিছুটা ভাবিয়ে তুলছে। আপনাদের কোনো গঠনমূলক মতামত বা অভিযোগ থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা নিজেদের আরও উন্নত করার চেষ্টা করব। আর যদি গল্পটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল। মেহুল ঘর থেকে বেরিয়ে আসার পর টুকটাক কাজ করছিল। রাতে রান্নাও করতে হবে, সেইগুলোর জোগাড়যন্ত্র করছে। ঘরে না থাকলেও শুনতে পাচ্ছে তিতলি অনর্গল কথা বলে যাচ্ছে কিংশুকের সাথে। হাতের কাজটা শেষ করে মেহুল ঘরে চলে আসে, আর এসেই তিতলিকে দেখে বলে, তিতলি, তুমি এত কথা বলছো কেন? আমি কখন থেকে শুনতে পাচ্ছি আঙ্কেলের শরীর ভালো নেই, তুমি তো দেখতে পাচ্ছ না? তোমাকে তো বললাম চুপ করে পাশে বসে থাকতে, কথা কেন বলছো? আমি তো একটু কথা বলছিলাম, আমি তো এমনি এমনি বসে থাকতে পারি না। আহ মেহুল, ও বেশি কথা বলেনি, আমি কথা বলেছি ওর সাথে। ওকে বকা দিও না। আর বাচ্চা মেয়েটার কি দোষ বলো তো? তিতলি, মেহুল এবারে সরাসরি কিংশুককে কিছু বলল না। তোমার আঙ্কেলকে বলো গায়ে জ্বর থাকলে রেস্ট নিতে হয়, এত কথা বলতে নেই, তাহলে কখনো সুস্থ হবে না। মাম্মা, আমরা গল্প করছি তো, আঙ্কেল ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তাও তুমি এত কথা বলো না। জানো মাম্মা, আঙ্কেলকে বলেছে। না, জানি না, আর জানতেও চাই না। না তুমি শোনো, আঙ্কেল বলেছে তুমি খুব ভালো মেয়ে। ভালো মেয়ে? মেহুল চুপ করে গেল। হঠাৎ কিংশুকের দিকে তাকাতেই চোখে চোখ পড়ে যায়। ও দেখলো কিংশুকও ওর দিকেই তাকিয়ে আছে। মেহুল সাথে সাথেই চোখ নামিয়ে নিল। তিতলি, তোমার আঙ্কেলকে জিজ্ঞেস করো তো কি খায় রাতে। তুমি রাজাকে খাও গো। তোমার মামাম যা রান্না করবে আমি সেটাই খাবো, কারণ তোমার মামাম ভীষণ ভালো রান্না করতে পারে। মেহুল আবারও মুখটা তুলল, ওর চোখ দুটো ছলছল করছে। কিংশুক মেহুলকে দেখতেই থাকে, মেহুলের চোখ দুটো কেঁপে ওঠে। ওদের সামনে থেকেও পালিয়ে যায়। কিংশুক বুঝতে পেরেছে ওর পুরনো কথাগুলো মনে পড়ছে। আগে কয়েকবার রান্না করে খাইয়েছে, আহামরি রান্না কিছু নয়, সামান্য এই শাক সবজি হয়তো করে নিয়ে আসতো, কিন্তু দারুণ করে তৈরি করতো। নয় না কিংশুক ওদের ক্লাসের কয়েকজন মিলে শেষ করে ফেলতো, আর মেহুলের জন্য কিছুই থাকতো না। কিন্তু তাতেও মেহুল কখনো রাগ করেনি, সব সময় সামর্থ্য অনুযায়ী ওদের জন্য রান্না করে আনতো। কিংশুকেরও কষ্ট হচ্ছে, তবে নিজের জন্য নয়, এই দুজনের জন্য। ও ভাবে তিতলি না হয় এখনো কিছু বোঝেনি, কিন্তু মেহুল এইটুকু বয়সে কত খারাপ সময় কাটিয়ে ফেলেছে। ও কত অপমান সহ্য করে নিয়েছে, রাগ অভিমানগুলো নিজের মধ্যে রেখে দিয়েছে। তাই এখন আমার সাথে যদি একটু রাগ করেও কথা বলে তো বলুক, হাজারবার রাগ করুক আমার পরে, আমাকে রাগ দেখিয়ে ও নিজে একটু শান্তি পাক। কিংশুকের চোখ থেকে জল পড়ছিল, ও চোখটা মুছে নিল। তিতলি ওর দিকেই তাকিয়ে রয়েছে। কিছু বলবে তিতলি? আচ্ছা, তুমি কি করে জানলে মাম্মা ভালো রান্না করতে পারে? কি করে জানলাম? হ্যাঁ। আমি তোমার মামামের আরো অনেক গল্প জানি। কি গল্প বলো আমাকে, আমিও শুনবো। আজকে নয়, যেদিন তোমার মাম্মাম পারমিশন দেবে সেদিন বলবো, ওকে? এখন তোমার মাম্মাম খুব রেগে আছে, আমরা দুজনে গল্প করছি, শুনলেই বকবে। আচ্ছা, তুমি একটা জিনিস দেখবে? কি জিনিস? দাঁড়াও, আমার স্কুলের ব্যাগটা আনি, তারপর তোমায় দেখাবো। মেহুল রান্নাঘরে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। ওর পুরনো কথাগুলো মনে পড়ছে। কিংশুক আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসতো, যাই রান্না করতাম বলতো ফার্স্ট ক্লাস হয়েছে। আচ্ছা, ওর ওর কি সব মনে আছে সেই সব দিনগুলোর কথা? কথাগুলো ভেবেই মেহুলের কান্না পাচ্ছে খুব। রান্নাঘরে দাঁড়িয়েই একা একা কাঁদে আর বলতে থাকে, আমার জীবনটা এরকম হলো কিংশুক, এরকম তো হওয়ার কথা ছিল না। বলো, কি দোষ করেছিলাম আমি? তোমাকে ভালোবেসেছি নাকি তোমার মতো বড় লোকের ছেলেকে ভালোবেসেছি, এটাই আমার অন্যায়। আজ আমার বয়সী মেয়েরা সবাই কি সুন্দর নিজেদের মতো করে সংসার করছে, চাকরি করছে, আমার দ্বারা কিছুই হলো না। কেন হলো না? কোনো পাপ করেছি কি? বলতে পারো আমায়? আমার তো কই মনে পড়ে না। তবু এতগুলো দিন ধরে কিসের শাস্তি পেলাম আমি? কিছুক্ষণ পরে মেহুলের রান্না হয়ে গেছে। ও ওদের ঘরে এসে দেখলো দুজনে দিব্যি হাসছে আর গল্প করছে। তিতলি কিংশুকের কোলের মধ্যে ঢুকে বসে আছে, আর কিংশুক ওকে জড়িয়ে নিয়ে কিছু একটা গল্প শোনাচ্ছে, আর সেটা তিতলি মনোযোগ দিয়ে শুনছে। মেহুল মুখে যতই বলুক কাউকে দরকার নেই, নিজে একাই মেয়েকে মানুষ করবে, কিন্তু এই দৃশ্যটা দেখে মেহুল বুঝেছে তিতলির জীবনে বাবার অভাব কতটা রয়েছে। তিতলি এত খুশি আজকে কিংশুককে দেখে, অথচ ও জানেই না ও নিজের বাবার কাছেই বসে আছে। জানলে নিশ্চয়ই আরো খুশি হবে। মেহুলের ইচ্ছে করলো তিতলির সেই খুশির সঙ্গী হতে। একটা কথাই ভাবলো, তিতলিকে কি বলবো যে কিংশুক ওর বাবা? না না, এ আমি কি ভাবছি? মেহুল ক্ষণিকের জন্য দুর্বল হয়ে পড়লেও মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিল। না, এত তাড়াতাড়ি কিংশুককে আমি তিতলির দায়িত্ব নিতে দেবো না। আজ এই জায়গায় পৌঁছতে আমাকে যথেষ্ট কষ্ট করতে হয়েছে, দিন রাত পরিশ্রম করতে হয়েছে। কত রাত যে ঘুমাইনি কেউ তার হিসেব রাখেনি। তিতলিকে আমি আমার নিজের মতো করেই বড় করে তুলবো।
কিংশুক আমাকে ভালোবাসে কিনা সেটা নিয়ে আর মাথা ঘামিয়ে কি হবে? আমার জীবনের শেষের দিনগুলো আমি অনেক আগেই হারিয়ে ফেলেছি। এই সমস্ত কিছু ঠেলে আমি এখন অনেক দূরে চলে এসেছি। আর নতুন করে ভালোবাসা পাওয়ার আশাও আমি করি না, চাইও না। যে মেয়েকে এত কষ্ট করে নিজের হাতে তৈরি করেছি, সেই মেয়েকে এত তাড়াতাড়ি আমি তোমার হাতে তুলে দেবো না কিংশুক, বা হয়তো কখনোই দেব না। তুমি বড় লোকের ছেলে, যার বাবা মা এরকম হয়, সে যে ভবিষ্যতে আমার সাথে আরো খারাপ কিছু করবে না তার কি কোনো প্রমাণ আছে? আলটিমেটলি কিংশুকের গায়ে তো ওর বাবার রক্তই বইছে। আমি আমার মেয়েকে ওই ফ্যামিলির কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে দেব না। আমার মেয়ে হয়েই ও পৃথিবীতে এসেছে, আর আমার মেয়ে হয়েই সারাটা জীবন থাকবে। কিংশুকের কোলে তিতলিকে দেখে মেহুলের মনটা যা হোক একটু নরম সরম হয়েছিল, কিন্তু ওর বাবার সেই তীব্র অপমান, কটু কথা, ওর চরিত্র নিয়ে খারাপ কথাগুলো একসাথে মনে পড়ে গেল। প্রচন্ড ঘৃণা আবার এসে ভিড় করে মনের মধ্যে। মনটাকে আবার কঠিন করে ফেললো। মেহুল এবার একটু কড়াভাবে বলল, তিতলি, তোমাকে এক কথা কতবার বলতে হবে শুনি? বলছি তো, আঙ্কেলের কোলে তুমি বসবে না, ওর জ্বর হয়েছে। কোল থেকে নেমে এসো এখনই। তিতলি একবার কিংশুকের দিকে তাকালো, তারপর নিচু স্বরে বলল, কেন মাম্মা, একটু বসি না। আর আঙ্কেলের এখন জ্বর বেশি নেই। তুমি কবে থেকে এত অবাধ্য হলে বলো তো? আমার একটা কথাও দেখছি তুমি শুনছো না। এসব তোমাকে কে শেখাচ্ছে? তুমি তো সবসময় মাম্মামের কথা শুনতে। আজকে তাহলে কি হয়েছে তোমার? ওকে বকছো কেন মেহুল? মেহুল এত কঠিন হয়ে কথা বলছে যে তিতলির চোখে জল চলে আসে। এবার ওদের মাঝে কিংশুক বলে ওঠে, আমি তো ওকে কোলে নিয়ে বসেছি, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, ওকে বকো না। আমি ওকে বকছি কারণ আমি চাই না ছোটবেলা থেকে ও আদরে আদরে বাঁদর হয়ে যাক, ঠিক বড় লোকের ছেলেদের মতো। ও তো আর সোনার চামচ মুখে দিয়ে জন্মায়নি, ও জন্মেছে আমার মতো অভাগীর পেটে। ওকে তো কষ্ট করেই বড় হতে হবে। কিন্তু মেহুল। তিতলি, তুমি এখনই নেমে এসো, আমাকে যেন আর দ্বিতীয়বার বলতে না হয়। তিতলি ছল ছল চোখে দুজনের দিকে তাকিয়ে আছে। কিংশুকের খারাপ লাগছে ওর জন্য, কিন্তু ও কিছু বলতে পারলো না মেহুলকে। শুধু ভাবলো, আমাকে রাত দেখাচ্ছ দেখাও, আমি প্রতিজ্ঞা নিয়েই এসেছি তোমার এতগুলো বছরের রাগ সহ্য করবো। এইটুকুতে আমি ভেঙে পড়ছি না। কিংশুক তিতলির দিকে তাকিয়ে বলল, তিতলি, মামাম যেটা বলছে তুমি শোনো। তুমি তো গুড গার্ল, আর যারা গুড গার্ল হয় তারা তো মায়ের সব কথা শোনে। তিতলি কিংশুকের কোল থেকে নেমে চুপ করে দাঁড়িয়ে রইল। মেহুল এবার খাবার খেতে ডাকলো, তিতলি খাবে এসো, আর আঙ্কেলকে ডেকে নিয়ে এসো। বলে দাও আমাদের বাড়িতে ওদের বাড়ির মতো দামি দামি চেয়ার টেবিল নেই, ছোট কাঠের টেবিলে বসে কিন্তু খেতে হবে। তিতলি এতটা কথা একসাথে গুছিয়ে বলতে পারলো না, শুধু কিংশুকের দিকে তাকিয়ে রইল। এরপর কিংশুক মেহুলের দিকে তাকিয়ে তিতলিকে বলল, তিতলি, মামামকে বলো আঙ্কেল সব পারবে, আঙ্কেলের কোনো অসুবিধা হবে না। ওকে। মেহুল রান্নাঘরের দিকে চলে গেল। এসো আঙ্কেল, আমার সাথে চলো, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা বেশ। কিংশুকের ইচ্ছে করছে মেয়েটাকে কোলে তুলে রাখতে, কিন্তু ওর মনে পড়ে গেল, না, মেহুল যা রেগে আছে, আবার ক্যাট ক্যাট করে মেয়েকেও বকছে আমাকেও বকছে। থাক। চলো আঙ্কেল, চলো। হ্যাঁ চলো তিতলি। আপনারা যারা নিয়মিত আমাদের পাশে থাকেন তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা, কিন্তু আপনাদের লাইক আর সাবস্ক্রাইবের হার কমে যাওয়ায় আমরা বুঝতে পারছি না আমাদের গল্পগুলো আপনাদের কতটুকু ভালো লাগছে। যদি আমাদের উপস্থাপনা বা গল্পে কোনো খামতি থাকে তবে তা আমাদের অবশ্যই জানান। আপনাদের উৎসাহ ছাড়া এই পথ চলা আমাদের পক্ষে অসম্ভব। ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকুন। আমাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলো তখনই সার্থক হয় যখন আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে। ইদানিং লক্ষ্য করছি আপনারা হয়তো আমাদের গল্পগুলোতে আগের মতো সাড়া দিচ্ছেন না, যা আমাদের কিছুটা ভাবিয়ে তুলছে। আপনাদের কোনো গঠনমূলক মতামত বা অভিযোগ থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা নিজেদের আরও উন্নত করার চেষ্টা করব। আর যদি গল্পটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল। কিংশুক দেখলো ওই রুমের লাগোয়া একটা ছোট্ট রান্নাঘর আছে, তার পাশে এক পালি সরু জায়গা, ওখানেই ছোট কাঠের টেবিল পেতে চেয়ার রাখা আছে। জায়গাটা এতই ছোট যে দুজনের বেশি কেউ পৌঁছতেই পারবে না। তিতলি ওকে ডেকে বলল, এসো আঙ্কেল, হাতটা ওয়াশ করে নাও। কথাটা বলি চোখে দিয়ে মেহুলের দিকে ইশারা করলো, মানে ও বলতে চাইলো হাত না ধুয়ে খেতে বসলে মেহুল খুব রেগে যাবে। কিংশুকের হাসিও পাচ্ছে। তিতলি এইটুকু বয়সে কিভাবে দুজনকে সামলাচ্ছে। কিংশুক খেতে বসে আরো অবাক হয়ে গেল। চেয়ারে একপাশে কিংশুক বসেছে, অন্যদিকে তিতলি। কিংশুক দেখলো মেহুল প্লেটটা সুন্দর করে সাজাচ্ছে। এই গুণটা ওর মধ্যে আছে, যাই রান্না করুক না কেন পরিবেশনটা সবসময় গুছিয়ে করে। প্লেটে অনেক কিছু সাজানো আছে। তুমি এত কিছু করতে গেলে কেন? আমি এত খেতে পারবো না, আমার শরীর ভালো নেই। বড় লোকের বাড়ির ছেলে, সে হঠাৎ আমার ছোট্ট কুটিরে অতিথি হয়ে এসেছে। জল বাতাসা দিয়ে তো আর অভুক্ত রাখতে পারি না, তাই যা পেরেছি তাই করেছে। যতটা পারবে খাও, না খেলে কেউ জোর করছে না তো তোমাকে। কিংশুক কোনো কথা না বলে চুপ করে রইল। ও জানে এখন অনেক কথাই ওকে হজম করতে হবে। খাবারটা মুখে দিয়ে আরো আশ্চর্য হলো। এটা তো মিষ্টি পোলাও, মেহুলের নিজের বানানো রেসিপি। আগে অনেকবার খাইয়েছে, আমি এটা খেতে খুব ভালোবাসি তো, তাই একটু সম্ভব হলেই বাড়ি থেকে করে আনতো। মেহুলের এখনো মনে আছে আমি মিষ্টি পোলাও খেতে ভালোবাসি। কিংশুকের চোখে জল চলে আসে। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। মেহুলকে একবার জড়িয়ে ধরতে ইচ্ছে করছে ওর। খাবারটা গলার কাছে আটকে গেছে। মেহুল তিতলিকে খাওয়াতে খাওয়াতে ওকে দেখছে। কি হলো, কষ্ট হচ্ছে নাকি? মুখে কিছু না বলে তাড়াতাড়ি করে জলের গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, একটু জল খাও, জ্বর হলে একটু জল খেতে হয়। কিংশুকও তাড়াতাড়ি কিছুটা জল খেয়ে নেয়, তারপর আবার খাওয়া শুরু করে। মাম্মাম, এটা তো নতুন রান্না, আগে তো খাইনি কখনো। উফ, গালে ভাত নিয়ে কথা বলো না।
আর ভাতগুলো ওভাবে গিলছো কেন? চিবিয়ে খাও। বলো না তো কি রান্না? মিষ্টি পোলাও। মেহুল আর তিতলি দুজনেই চমকে তাকালো। কিংশুক মেহুলের দিকে তাকিয়ে বলল, কি মেহুল, ঠিক বলেছি তো? তুমি জানো কি করে জানলে? আমি আরো অনেক কিছুই জানি, কিন্তু তোমার মামামের ভয় বলতে পারছি না। উফ, খেতে খেতে এত কথা বলে আমি পছন্দ করি না। শোনো তিতলি, খাওয়ার পরে আঙ্কেলকে বলবে বড় ঘরটায় শুয়ে পড়তে, বুঝেছো? তুমি খাবে না মেহুল? খাবো না কেন? না খেলে বাঁচবো কি করে? আমার মেয়েকে দেখার মতো তো আমি ছাড়া আর কেউ নেই। কে আছে বলো? তাই ওর জন্য তো আমাকে বাঁচতে হবে। এখন তাড়াতাড়ি খাওয়াটা একটু শেষ করো, খুব ঠান্ডা পড়েছে। শুয়ে পড়ো তো সবাই। কিংশুক কিছুটা খেয়েছে, পুরোটা খেতে পারেনি। শরীর খারাপ লাগছে, জ্বরটা কমেছিল একটু, কিন্তু আবার মনে হয় রাতের দিকে আসবে। চোখগুলো ভীষণ ব্যথা করছে। ও এসে আবার বিছানায় শুয়ে পড়লো। মেহুল রান্নাঘরে কি করছে যেন। তিতলি সুযোগ দেখেই টুক করে আবার ঘরে চলে এসেছে। আঙ্কেল তুমি ঘুমিয়ে পড়ো, গুড নাইট। আমি যাই, মামা বকবে, না হলে আমিও তোমার সঙ্গে একটু গল্প করতাম। তোমার মামাম এত রাগী কেন? তুমি তো ডাক্তার, তুমি একটু রাগটা কমিয়ে দাও না গো মাম্মামে। কিংশুক হেসে ওকে একবার আদর করে দিল। রান্নাঘর থেকে মেহুলের গলা শোনা গেল। তিতলি, চলে এসো। আর আঙ্কেলকে বলে দাও টেবিলের ওপরে জলের বোতল, গ্লাস সমস্ত কিছু আমি রেখে দিয়ে এসেছি। এখন ঘুমিয়ে পড়তে বলো আঙ্কেলকে। তিতলি গুড নাইট করে পালিয়ে গেল মায়ের ভয়। কিংশুক লাইট অফ করে শুয়ে পড়লো, কিন্তু ঘুমোতে পারলো না। মেহুল আর একবারও আমার সামনে এলো না। আবার শরীরটা খারাপ লাগছে কেন? জ্বর আসবে নাকি? অন্যদিকে মেহুল তিতলিকে নিয়ে শুয়ে পড়লেও ঘুমিয়ে পড়েনি। তিতলি ঘুমিয়ে পড়েছে, কিন্তু মেহুলের মন পড়ে রয়েছে পাশের ঘরে শুয়ে থাকা মানুষটার ওপরে, যাকে এতগুলো বছরেও একদিনের জন্য ভুলতে পারেনি ও। যার সাথে কোনোদিন কোনো সম্পর্ক রাখবো না বলেও সেই মানুষটার দেওয়া সবচেয়ে সুন্দর উপহারকে এতদিন ধরে বুকের মধ্যে আগলে রেখেছে। চোখ বন্ধ করলেই মেহুল যাকে সবসময় নিজের কাছে দেখতে চেয়েছে, আজ সেই মানুষটাই তার এত কাছে আছে, অথচ ছুটে গিয়ে একবার তাকে জড়িয়ে ধরতে পারছে না। মেহুল জানে কিংশুক মিষ্টি পোলাও খেতে ভীষণ ভালোবাসে, তাই আজকে ওটাই রান্না করেছে। মেহুলের মনে হলো, আচ্ছা, তখন কিংশুক খেতে বসে চুপ করে গিয়েছিল কেন? ওর পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছিল বলে? কিংশুক, তুমি সত্যি আমাকে মনে রেখেছো? ভুলে যাওনি? আমি তো ভেবেছিলাম ভুলে গেছো। মেহুলের চোখ থেকে জল পড়ে বালিশ ভিজিয়ে দিতে থাকে। খুব জোরে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু তিতলির ঘুম ভেঙে যাবে, তাই কাঁদতেও পারছে না। এবার বিছানায় উঠে বসে ও। মেহুলের এবার চিন্তা হচ্ছে, আজ এত ঠান্ডা পড়েছে যে কোনো কাজ করতেই পারছি না। কালকে ডেলিভারি দিতে পারবো তো? তার উপরে আবার কিংশুক আজকে একটুখানি খেলো। ওর শরীরটা ভালো আছে তো? এত ঠান্ডার মধ্যে বাইরে এতক্ষণ বসেছিল। আমি বরং যাই, একবার গিয়ে দেখে আসি ঘুমিয়েছে কিনা। একবার দেখেই পালিয়ে আসবো। মেহুল চাদরটা গায়ে জড়িয়ে পা টিপে টিপে ওই ঘরে চলে গেল। কিংশুক প্রথমে ঘুমিয়ে পড়েছিল, তারপর ঘুমটা ওর ভেঙে গেল। ও বুঝতে পারলো আবারও জ্বর এসেছে, কিন্তু উঠতে পারলো না। মাথার যন্ত্রণায় মনে হচ্ছে মাথার শিরা উপশিরাগুলো ছিঁড়ে যাবে। ও ভাবে, এত কষ্ট হচ্ছে কেন আমার? আমি কি আজ রাতে মরে যাবো নাকি? মেহুল একবার আমার কাছে এলো না, তিতলিকেও আসতে দিল না। মেহুল, তুমি এতটা নিষ্ঠুর হয়ে গেলে কেন? আমি জানি তোমার ভেতরে অনেক কষ্ট আছে, কিন্তু আমার কথাটা তো একবার শুনতে পারতে। তারপরে না হয় যা শাস্তি দেবার দিতে। আজকে যদি মরে যাই, তোমাকে অনেক কথা যে বলা হবে না। কিংশুক দুটো হাত দিয়ে মাথাটা টিপে ধরে আছে। মেহুল পা টিপে টিপে বিছানার কাছে আসতেই দেখতে পেল কিংশুক মাথাটা ধরে আছে। মেহুল আঁতকে ওঠে। ও ভাবে, কি হয়েছে ওর? কষ্ট হচ্ছে? আমাকে ডাকেনি কেন? মেহুল দৌড়ে এসে কিংশুকের উপর ঝুঁকে পড়ে। কিংশুক, কি হয়েছে? তোমার কষ্ট হচ্ছে? মেহুল, হ্যাঁ, তোমার কি কষ্ট হচ্ছে? আমাকে ডাকোনি কেন তুমি? আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে। কই দেখি। মেহুল কপালে হাত দিয়েই বুঝলো জ্বর এসেছে। জ্বরের জন্যই ওর এতটা কষ্ট হচ্ছে। কিংশুক, তোমার গায়ে তো খুব জ্বর। আমি তো এখানে ওষুধ রেখে গিয়েছিলাম, তুমি খাওনি? কিংশুক জানে এই জ্বরটা পুরোপুরি ঠান্ডা লাগার জন্য হয়নি। মানসিকভাবে গত 2-3 দিনে সে একেবারে ভেঙে পড়েছিল। তারপর আজ সকালে যখন জেনেছে তিতলি ওর মেয়ে, মেহুলকে সবাই মিলে এতটা কষ্ট দিয়েছে, এতটা চাপ আর নিতে পারেনি। এবারে মেহুল বলল, দাঁড়াও, আমি ওষুধ নিয়ে আসছি। না। কিংশুক ওর হাতটা ধরে ফেলে। আমি ওষুধ খাবো না। খাবো না মানেটা কি? খাবো না মানে খাবো না, কারণ আমি ভালো হতে চাই না। আর এই জ্বর ওষুধে ভালো হবে না। তোমার ফালতু কথা না আমি পরে শুনবো। এরকম অসুস্থ হয়ে বলছো ওষুধ খাবে না? তোমার কি মাথাটাই খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, সত্যি আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আমি আর নিতে পারছি না, আমার বাঁচার ইচ্ছে নেই। মেহুল জোর করে হাতটা ছাড়িয়ে নিতে চায়। কিংশুক উল্টে হাতটা ধরে ওর কাছে বসিয়ে দিল। তারপর খুব কষ্ট করেই নিজেকে উঠিয়ে বসলো। কথা বলতে ঠিকঠাক পারছে না, তাও বলল, মেহুল, প্লিজ আমাকে কয়েকটা কথা বলতে দাও। আমি তখন থেকে বলার চেষ্টা করছি, তুমি শুনছো না। না বললে আমি মনেও শান্তি পাবো না। প্লিজ চলে যেও না। কিংশুক। মেহুল এবারে ভয় পেয়ে যায়। ও ভাবতে থাকে, কিংশুক বারবার এরকম বলছে কেন? ওর কিছু হয়ে যাবে না তো? না না না, আমি এসব কি ভাবছি? কিংশুক ওর হাতটা ধরে রেখেছে, কোনো মতে কথা বলছে। মেহুল বুঝেছে ওর কষ্ট হচ্ছে। তুমি অন্তত একটু জল খাও। না, তুমি আমার কথাটা শোনো। আমি এখন তোমার কোনো কথা শুনবো না। কিংশুক মেহুলকে জড়িয়ে ধরে আছে। ও কিছুতেই ছাড়াতে পারছে না। আমার শরীর একটু ভালো নেই, আমি আজ রাতে মরেও যেতে পারি। দয়া করে কথাগুলো শোনো। কিংশুক। মেহুল স্থির হয়ে যায়। কাঁদছো তুমি? আর এসব কেন বলছো? কি হয়েছে তোমার? মেহুল, তুমি কি বিশ্বাস করো আমি ইচ্ছে করে তোমার সাথে এতগুলো দিন যোগাযোগ রাখিনি? যে ছেলেটা স্কুলে তোমার জন্য পাগল ছিল, যে তোমাকে সবসময় আগলে রাখতো,
তোমার একটুও কষ্ট হলে সহ্য করতে পারতো না। প্রবল বৃষ্টিতে নিজে ভিজতে ভিজতে বাড়ি যেত, কিন্তু তোমাকে ছাতাটা দিয়ে দিত। তোমার কেমিস্ট্রি বুঝতে অসুবিধে হবে বলে যে নিজের পড়া নষ্ট করে তোমার জন্য নোটস বানিয়ে দিত। তোমার বায়োলজি প্র্যাকটিক্যাল খাতা সুন্দর করে সাজিয়ে দিত, শুধু তোমাকে বেশি নাম্বার পাওয়ানোর জন্য। যে ছেলেটা রাত 10টার সময়ও তোমাকে বাড়িতে ছেড়ে বাড়ি ফিরত, তোমাকে কেউ অপমান করলে রাগে পাগল হয়ে যেত। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো মেহুল সে তোমাকে এমন ভাবে ঠকাবে? কিংশুক, কিংশুক ওকে জড়িয়ে ধরে আছে। মেহুল অঝরে কাঁদছে আর বলছে, ছাড়ো আমাকে কিংশুক, ছাড়ো। যদি আমাদের উপস্থাপনা বা গল্পে কোনো খামতি থাকে তবে তা আমাদের অবশ্যই জানান। আপনাদের উৎসাহ ছাড়া এই পথ চলা আমাদের পক্ষে অসম্ভব। ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকুন। আমাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলো তখনই সার্থক হয় যখন আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে। ইদানিং লক্ষ্য করছি আপনারা হয়তো আমাদের গল্পগুলোতে আগের মতো সাড়া দিচ্ছেন না, যা আমাদের কিছুটা ভাবিয়ে তুলছে। আপনাদের কোনো গঠনমূলক মতামত বা অভিযোগ থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা নিজেদের আরও উন্নত করার চেষ্টা করব। আর যদি গল্পটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল। মেহুল বারবার বলা সত্ত্বেও কিংশুক ওকে ছাড়লো না, বরং আরো জেদ করতে থাকলো। না মেহুল, আমি ছাড়বো না। তুমি বলো সব মনে আছে তোমার, নাকি সব ভুলে গেছো? আমি জানি তুমি কিছুই বলোনি। যদি ভুলে যেতে তাহলে আজকে আমার ফেভারিট রান্না করতে পারতে না। এতটা ভুল বোঝো আমাকে? সত্যি বলছি, তুমি যে প্রেগনেন্ট আমি ভাবতেও পারিনি। যদি ঘুণাক্ষরে জানতাম তাহলে বাবার বিরুদ্ধে চলে যেতাম। তুমি এটা পারতে? হ্যাঁ পারতাম, হয়তো পড়াশোনা হতো না, কিন্তু তোমাকে আমি বিয়ে করতাম। সেদিন রাতে যেটা ঘটেছিল সেটা আমাদের দুজনের ইচ্ছেতেই ঘটেছিল, কিন্তু তার খেসারত তোমাকে এইভাবে দিতে হবে সেটা আমি জানতাম না। বিশ্বাস করো, যদি তিতলি অন্য কারোর মেয়ে হতো তবুও আমি ওকে মেনে নিতাম, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে এখনো ভালোবাসি মেহুল। তিতলি মেহুলের মেয়ে, এর চেয়ে বড় সত্য আমার কাছে কিছুই নেই। কিংশুক, মেহুলের চোখ দিয়ে জল বেরিয়ে এলেও ও নিজেকে কঠিন করে রেখেছে। এখন এসব কথা থাক, তোমার শরীর ভালো নেই, তুমি আগে ওষুধটা খাও। আমি ওষুধ খাবো না, আজ তোমাকে আমার সব কথা শুনতেই হবে। দেখো, তুমি যেগুলো বলছো সেগুলো আমার জীবনে অতীত হয়ে গেছে। আমার অতীতটার কথা ভাবলেই ভয় লাগে। আমি আর সেই জীবনটা নিয়ে ভাবতে চাই না। না, এটা ভেবো না যে এই জীবনটা আমার খুব সিকিউর। আমি পায়ের ওপর পা তুলে বসে নেই, কিন্তু আমি যা করি পরিশ্রম করি, যতটুকু অর্জন করেছি নিজের পরিশ্রম দিয়েই করেছি। তাই এই জীবনটা আমার কাছে আনন্দের। পুরোনো দিনের কথা আমি মনে রেখেছি নাকি রাখিনি সেটা আর আমার জীবনে ইম্পর্টেন্ট নয়। আমিও এখন দুপাশে বিনুনি করা লাজুক মেহুল নই। আমাকে অনেক কষ্ট করতে হয়েছে এই জীবনটায় আসার জন্য। আমার এই জীবনটা এখন তিতলি আছে, আমি আর কাউকে চাই না। আমি জানি, নয়না আমাকে সব বলেছে। তোমার সবটা আমি জানি। কি জানো তুমি? কি এত বোঝো? তুমি নয়নার কাছে 2 ঘন্টা ধরে ঘটনাটা শুনে এসেছো, আর আমি 6টা বছর ধরে সেই রাস্তাটা পেরোচ্ছি। হ্যাঁ, তুমি কি করে ভাবলে 2 ঘন্টার মধ্যে আমার 6টা বছরের কষ্ট তুমি বুঝে যাবে? তুমি জানো আমাকে কি কি করতে হয়েছে? তুমি জানো কতটা অসহায় হয়ে আমি সেদিন মরতে গিয়েছিলাম। হয়তো মরেই যেতাম, কিন্তু আমাদের মাথার উপরে কেউ একজন হয়তো আমার আরো পরীক্ষা নিতে চেয়েছিলেন, জানো? তাই হয়তো মৃত্যুর মুখ থেকে আমাকে ফিরিয়ে এনেছেন। মেহুল, কি বলছো এসব? আমি মাঝে মাঝে ভাবি, জানো, সেদিন মরে গেলেই ভালো হতো, সব ল্যাটা চুকে যেত। প্রতিদিন প্রতি মুহূর্তে ওই বাচ্চা মেয়েটার প্রশ্নের মুখোমুখি আমাকে হতে হতো না অন্তত। ওর বাবা কোথায়, ওর বাবা কোথায়? তুমি একবার ভেবেছো যদি আমি জানতে পারলাম আমি প্রেগনেন্ট, কি অবস্থা হয়েছিল আমার সেদিন? আমি বুঝতে পারছি, কিন্তু সেদিন আমার সত্যি কিছু করার ছিল না। কিচ্ছু বুঝতে পারছো না। আমার কষ্টের এক ভাগও তুমি বোঝোনি, আর বোঝাটা এত সহজ নয়। কথাটা বলেই কিংশুকের কলারটা ধরে ফেলে। ওর গলার স্বরটা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে। কোথায় ছিলে সেদিন তুমি? হ্যাঁ, বলো আমাকে, কোথায় ছিলে? আমি পাগলের মতো তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম, সবগুলো ফোন বন্ধ ছিল। কেন কেন একবারও তুমি আমার খোঁজ নাওনি? কেন কেন কোনো রকম যোগাযোগ করোনি? বলো। বিশ্বাস করো, কিংশুক ওকে ধরে ফেললো। সেদিন রাতের কথাটা আমার বাবা কি করে জেনেছিল আমি জানি না। পরের দিন থেকে আমার ফোনটাই নিয়ে নিয়েছিল। আমি তবুও মায়ের ফোন থেকে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু বাবা জানতে পেরে মায়ের ফোনটাও আজরে ভেঙে দিয়েছিল। ঘরে প্রচন্ড অশান্তি হচ্ছিল। আমি বাবাকে রিকোয়েস্ট করেছিলাম, রেগেও গেছিলাম, কিন্তু বাবা তোমার সাথে, এমনকি আমার কোনো বন্ধুদের সাথে যোগাযোগ করতে দেয়নি। বলেছিল যদি তোমার সাথে যোগাযোগ রাখি তাহলে আমার পড়ার খরচ উনি কিছুই দেবেন না। কিংশুক যে ভুল বলছে না মেহুল সেটা জানে, কারণ নয়নাও অনেকবার চেষ্টা করেছিল কিন্তু ওকে ফোনে পায়নি। কিংশুক আবারও বলে, মেহুল, আমার মেডিকেলের রেজাল্টের আগেই বাবা আমাকে টাকা দিয়ে দিল্লি পাঠিয়ে দেয়। আমি যেতে চাইনি, কিন্তু সেই মুহূর্তে আমার কি উপায় ছিল বলো? তবুও যদি তোমার কথাটা জানতাম হয়তো বাড়ি ছেড়ে বেরিয়ে আসতাম। দিল্লিতে পৌঁছে সব বন্ধুদের সাথে যোগাযোগ করেছি, কিন্তু ততদিনে তুমি সবার থেকে হারিয়ে গেছো। কেউ তোমার কোনো খবর দিতে পারেনি। তবে নয়নার সাথে আমার যোগাযোগ অনেক পরে হয়েছে, কারণ বাবা আমাকে নতুন ফোন দিয়েছিল আর তোমাদের কারোর নাম্বার আমার মনে ছিল না। নয়না সোশ্যাল মিডিয়াতেও ছিল না। কি করে যোগাযোগ করবো বলো? তবু একটা সম্ভাবনা নিয়ে থেকেছি, পড়াশোনা শেষ হলেই ফিরে আসবো। বদন তুমি তো ওখানেই আছো, তখন আমি ডাক্তারি পাশ করে গেছি। বাবার কিছু বলতে পারবে না। আসলে আমি জানতাম আমাদের সম্পর্ক এত ঠুনকো নয় যে ভেঙে যাবে। আমরা কতদিন করে কথা বলতাম না বলো? তোমার কোনো ফোনই ছিল না। ওকে আমরা 2 বছরে কেউ কাউকে ভুলে গেছি, সেটাই ভেবেছিলাম। আর ফিরে এসে আমি সবার আগে তোমার খোঁজ করেছি। তোমার বাড়িতে, মানে যেখানে তোমরা থাকতে সেখানে গেছি। কেউ কিছু বলতে পারেনি। তুমি প্লিজ এত ভুল বুঝে থেকো না মেহুল, বিশ্বাস করো, আমি এখনো তোমারই আছি। কিংশুক। কথা বলতে বলতে কিংশুক হাঁপিয়ে গেছে।
ওকে শান্ত করতে মেহুল বলল, আমি জল আনি, জল খাও তুমি। না না, কোথাও যেও না। তুমি এতগুলো বছর ধরে কষ্ট পেয়েছো জানি, কিন্তু আমি কি তোমার অপেক্ষায় ছিলাম না? আচ্ছা একটা কথা বলো তো, আমি চাকরিটা বাড়ি থেকে এতটা দূরে কেন নিলাম? এরকম ঠান্ডা জনমানব শূন্য একটা হাসপাতালে পড়ে আছি কেন? আমি তো দিল্লিতে থাকতে পারতাম। আমি বাবা মায়ের কাছে থাকতে চাইনি, হাজার বললেও শুনিনি। আমি মানতেই পারছিলাম না যে তুমি কোথাও নেই। মেহুল কোনো উত্তর দিল না, কিংসুক বলে চলল। এই মেহুল, তুমি এরকম চুপ করে কেন আছো? প্লিজ একটু কথা বলো, প্লিজ কথা বলো আমার সাথে। আর আমি তোমাকে ছেড়ে যেতে চাই না, আমি তোমাদের নিয়ে থাকতে চাই, আমাকে থাকতে দাও। কিংসুক জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদছে। এতক্ষণে মেহুল কথা বলল, কিংসুক ছাড়ো, আমি তোমার সব কথা শুনেছি, এবারে ওষুধটা খাও। না, আমি তোমাকে ছাড়বো না। তুমি সেদিন কেন আমাকে বললে না যে তিতলি আমাদের দুজনের মেয়ে? ভুল বুঝে কতগুলো কথা বলে দিলাম তোমাকে। জানো কি মনে হয়েছিল কোয়ার্টারে ফিরে গিয়ে? কি? তোমাকে তোমাকে আমার গলা টিপে মেরে ফেলতে ইচ্ছে করছিল। কত কিছু ভেবেছিলাম জানো, যে তোমার হাজব্যান্ড তাকে খুন করে ফেলবো, তারপর তোমাকে আমার কাছে নিয়ে চলে আসবো, তোমাকে এমন জায়গায় রাখবো যে শুধু শুধু আমার মুখই দেখবে। 6 বছর তোমাকে পাইনি, তাই সামনের প্রতিটা মুহূর্ত তোমাকে আমার চাই। পাগল। এই কথায় মেহুলের প্রচন্ড কষ্টের মধ্যে মনের কোথাও রোদ ঝিকিমিকি দিয়ে উঠল। ও ভাবলো, ছেলেটা আগের মতোই পাগল আছে দেখছি। স্কুলে আমার দিকে কেউ তাকালে বা হেসে কথা বললে প্রথমে কিছু বলতো না, তারপর বলতো আমি যেন 2 দিন স্কুলে না যাই, শুধু ফোনে একটু কথা বলি, আর সেখানেই পড়া বুঝে নি। ও নাকি পড়া বুঝিয়ে দেবে। এত বড় হয়েও দেখছি সেই স্বভাবটা যায়নি। পুরনো চিন্তাটা এক মুহূর্তে ভেঙে গিয়ে বাস্তবে ফিরে এলো মেহুল। সাথে সাথে বলে উঠল, সরো, পাগলামি বন্ধ করো। কোথায় যাচ্ছ? ওষুধ লাগবে না আমার, তুমি কাছে থাকলেই হবে। মেহুল ওর হাতটা সরাতে যেতেই আরো জোরে চেপে ধরল। মেহুল চিৎকার করে উঠল, হিংসুক, তুমি নিজেকে একটু সংযত করো, তিতলি আছে, আমাকে ওই ঘরে যেতে হবে। তুমি কি আমার সাথে কোনো কথাই বলবে না? এতটা কঠিন হয়ে আছো কেন? একবার বলো না, তুমি আমার আছো তো? মেহুল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কারোর নেই আর। মেহুল অনেকদিন আগেই কথা বলতে ভুলে গেছে। কেন তুমি এরকম বলছো মেহুল? আমি জানতাম না তোমার ব্যাপারে। মানছি তুমি যে আঘাতটা পেয়েছো সেটা তোমার প্রাপ্য ছিল না। আমার বাড়ির সবাই তোমার সাথে অনেক খারাপ বিহেভ করেছে, কিন্তু আমি যেদিন থেকে তোমাকে দেখেছি, তোমাদের খোঁজ পেয়েছি, একবারও আলাদা হতে চেয়েছি। আচ্ছা আমি বলছি সব ভুল আমার, আমিই দোষী। তুমি আমাকে যা শাস্তি দেবে দাও, কিন্তু তোমাকে ছেড়ে যেতে বলো না। তুমি জানো কাল তোমার এখান থেকে ফিরে যাওয়ার পর একটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট এসেছিল হসপিটালে। 2টো ছেলে খুব খারাপভাবে আহত ছিল। আমি ওদেরকে নিয়ে কাল রাত 2টোর সময় নার্সিংহোমে গেছি, রাতে ওখানেই থেকেছি। আজ সকালে ফেরার পথে তোমার সাথে দেখা হয়েছে। কাল তুমি আমাকে যা বলেছো তারপরে আমি তোমাদের দেখে ইগনোর করতে পারতাম, কিন্তু করিনি। মেহুল, আমি এখনো তোমাকে নিজের থেকে আলাদা ভাবতেই পারি না। তিতলির কথা আমি পরে বলছি, কিন্তু তুমি সবার আগে আমার কাছে। আমাকে ফিরিয়ে দিও না মেহুল। না কিংসুক, না। যদি আমাদের উপস্থাপনা বা গল্পে কোনো খামতি থাকে তবে তা আমাদের অবশ্যই জানান। আপনাদের উৎসাহ ছাড়া এই পথ চলা আমাদের পক্ষে অসম্ভব। ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকুন। আমাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলো তখনই সার্থক হয় যখন আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে। ইদানিং লক্ষ্য করছি আপনারা হয়তো আমাদের গল্পগুলোতে আগের মতো সাড়া দিচ্ছেন না, যা আমাদের কিছুটা ভাবিয়ে তুলছে। আপনাদের কোনো গঠনমূলক মতামত বা অভিযোগ থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা নিজেদের আরও উন্নত করার চেষ্টা করব। আর যদি গল্পটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল। কিংসুক এত কিছু বলার পর ভেবেছিল হয়তো মেহুল একটু হলেও বুঝবে, কিন্তু কিংসুক ফিরিয়ে না দেওয়ার কথা বলতেই মেহুল না করে দেয়। কথাটা শুনে স্বাভাবিকভাবে কিংসুকও বেশ অবাক হয়ে যায়। মেহুল কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলে ওঠে, কিংসুক, আমার জীবনে যা হওয়ার ছিল হয়ে গেছে। আমি নতুন করে আর কিচ্ছু শুরু করতে চাই না। তুমি সবকিছু জেনেছো, ভালো কথা, কিন্তু তার জন্য আমাদের জীবনের সাথে তুমি কেন নিজেকে জড়াতে চাইছো? দেখো, আমার কেউ নেই। মা বাবা অনেকদিন আগেই আমার জীবন থেকে মুছে গেছে, আর তুমি থাক সে কথা নাইবা বললাম। আমার শুধু থাকার মধ্যে রয়েছে নয়না, আর আছে সেই মানুষ দুটো যারা আমার সবচেয়ে বিপদের সময় পাশে ছিল। 3টে বছর আমাকে থাকতে দিয়েছিল। আমি তাদের ভুলে যেতে পারবো না, তাই ওগুলোই আমার জীবনে জুড়ে থাক। কিন্তু তিতলি। দেখো কিংসুক, আমি বা আমার মেয়ে তো আর তোমার জীবনে ফিরে যেতে চাইছি না, বা কোনো দাবিও করছি না। তাহলে এখানে আমাদের কাছে কেন তুমি পড়ে থাকবে বলো তো? মানে তুমি এসব কি বলছো? তুমি আমাকে তোমার জীবনে রাখতে চাও না? তুমি তো জানো আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না, তাও তুমি। কিংসুকের গলাটা কেঁপে উঠল। ও এটা আশা করেনি। ও কাপা কাপা গলাতেই বলল, তুমি এতটা কঠিন হয়ে গেছো? এই মেহুল। কিংসুক। মেহুল একটুও নরম হয়নি। মেহুলের বারবার সেই পুরনো কথাগুলো মনে পড়ে, আর ও আরো কঠিন থেকে কঠিনতর হয়ে ওঠে। তুমি বাচ্চা নাও যে তোমাকে তিতলির মতো করে বোঝাতে হবে। আমিও যেদিন জেনেছিলাম যে আমি প্রেগনেন্ট, সেদিন আমার মাথার উপরেও আকাশ ভেঙে পড়েছিল, দিশেহারা হয়ে পড়েছিল। এমনকি বাবা মাও বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিল। সেদিন তো মরতেই চেয়েছিলাম, কিন্তু পারলাম কই। যেভাবেই হোক জীবন আমাকে এই জায়গায় নিয়ে চলে এলো। যে আমি তোমাকে সব সময় বলতাম তোমাকে ছাড়া একদিনও থাকতে পারবো না, সেই আমি দেখো 6টা বছর থাকতে পেরেছি। আর তুমিও তো ডাক্তারি কমপ্লিট করে ফেলেছো। কোনো অসুবিধা হয়েছে কি? আমি এটাই বলতে চাইছি যে
কারোর জন্য কোনো কিছু আটকে থাকে না। তাই আমরা দুজনে দুজনকে ছেড়ে বেশ থাকতে পারবো। দেখো না। কিংশুক মেহুলকে কি করে বোঝাবে ভেবে পাচ্ছে না, শুধু ওর দিকে তাকিয়ে ওর কথাগুলো শুনছে। কিংশুক আবারও একই কথা বলল। আমি পারবো না। পারবে না? তাহলে এতদিন থাকলে কি করে? ডেকেছি কারণ কোনো উপায় ছিল না বলে। কিন্তু ভালো ছিলাম কি? তুমি ভালো ছিলে? সেটা আমাকে বলো। দেখো, ভালো থাকা আর বেঁচে থাকার মধ্যে খুব একটা পার্থক্য এখন আমি আর খুঁজে পাই না। আজ থেকে 6 বছর আগের মেহুল আর এখনকার মেহুলের মধ্যে অনেক ফারাক। এখন বেঁচে আছি মানেই ভালো আছি, তার বেশি কিছুই নয়। আর আমি আমার মেয়েকে নিয়ে এভাবেই থাকতে চাই। নতুন করে তোমাকে আমার জীবনের সাথে জড়াবো না আর। তুমি জেনেছো ঠিক আছে, কিন্তু আমরা তো কেউ কাউকে কিছু বলতে যাচ্ছি না, তাই না? এসব কথা তো চাপা থাকবে। তুমি নিশ্চিন্তে নিজের জীবনটাকে শুরু করতে পারো কিংশুক। আমাদের তরফ থেকে কোনো বাধা নেই। বাহ মেহুল, কত সহজে বলে দিলে কথাটা। খুব সাহসী হয়ে গেছো না? সবকিছু জীবনে অর্জন করে ফেলেছো, এখন আর আমাকে দরকার নেই তো তোমার? না, তোমাকে আর দরকার নেই, সত্যিই দরকার নেই। তাহলে আমাকে ভালোবেসে তুমি ভুল করেছিলে এটা বলতে চাও? ভুল ঠিকের বিচার আমি কেন করব? তাহলে তাহলে কি বলতে চাও? আমার জীবনে যা হয়েছে সেটা তো আমি মেনে নিয়েছি। এখন আমাকে বাঁচতে হবে শুধু আমার মেয়ের জন্য, আর কারোর জন্য নয়। তিতিলি কি শুধু তোমার একার মেয়ে নাকি? হ্যাঁ, আমার একার মেয়ে। কিভাবে ও তোমার একার মেয়ে হলো? দেখো, এই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। শুধু এটা শুনে রাখো, এখানে সবাই জানে আমি একজন সিঙ্গেল মাদার। স্কুলের খাতাতে তাই লেখা আছে। তাই তিতলি শুধু আমারই মেয়ে। তুমি কি কোনো দিন ওকে বলবে না আমি ওর বাবা? বলার দরকার আছে বলে তো আমি মনে করছি না। আমার মেয়ে জানে পৃথিবীতে সবার বাবা থাকে না, তেমনি ওরও নেই। তাই আর নতুন করে বাবাকে চেনাতে চাই না। ওর বাবা নেই? তুমি চেনাতে চাও না? তুমি এমনটা বলতে পারলে? কিংশুক, আমি আর কথা বাড়াতে চাই না, প্লিজ। তুমিও আর বাড়িও না। এখন আমি তিতলির কাছে যাব। ও যদি ঘুম থেকে উঠে আমাকে দেখতে না পায় তাহলে খুব কাঁদবে। তুমি আমাকে আর একটাও সুযোগ দিতে রাজি নয়, তাই তো? আমি তোমাকে সবটা বললাম, তাও এতটা নিষ্ঠুর হয়ে আছো? মেয়েটাকেও এতটা সরিয়ে নিচ্ছ কেন? আমার কিছু করার নেই। তোমার বাবা মায়ের যে রূপ আমি দেখেছি, তারপর তোমার সাথে আমার জীবনটা জুড়লে হয়তো আমার আরো ক্ষতি হয়ে যাবে। আমার সাথে আমার মেয়েটারও হয়তো ক্ষতি হয়ে যাবে। এমন কিছুই হবে না মেহুল। না না না, আমি 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 চাই না। তুমি কেন বারবার সেই একই কথা বলছো? আমার আমার আর ভালো লাগছে না কিংশুক এসব। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু শান্ত হও। একবার আমার কথাটা শোনো। কি? দেখো মেহুল, আমার বাবা মাকে দেখে আমাকে বিচার করো না। দেখো, এমনিতেও আমি ওদের থেকে অনেকটা দূরে সরে এসেছি। এখন আমি শুধু তোমাদের নিয়ে থাকতে চাই। না। কথাটা শুনে মেহুল এবারে বেশ রেগে উঠল। তুমি এসব কেন করছো? আজ সন্ধ্যা থেকে অনেক বাড়াবাড়ি করেছো তুমি। নেহাত অসুস্থ বলে আমি কিছু বলিনি, কিন্তু আমি চাই না তুমি আর এখানে থাকো। সকাল হলেই চলে যাও এখান থেকে। দেখো, আমি আমার মেয়েকে নিয়ে জীবনটা একরকম ভাবে গুছিয়ে ফেলেছি। সেখানে অন্য কেউ এসে আমাদের দায়িত্ব নেবে সেই আশাও আর করি না। আর তোমার কথা তো আমি অনেকদিন আগেই ভুলে গেছি কিংশুক। এমনটা করো না মেহুল। প্লিজ কিংশুক, আমি হাত জোর করছি। তুমি আবার বিয়ে করো বা সন্ন্যাসী হয়ে যাও বা বিদেশে সেটেলড হও। যা খুশি তাই করো, আমার কোনো কিছুতেই কোনো আপত্তি নেই। শুধু আমাদের জীবনের সাথে নিজেকে আর জুড়তে যেও না। আমি এসব চাই না আর। তুমি সত্যি আমাকে আর চাও না? না না না, চাই না। আর একবার বলো তুমি এই কথাটা। বলছি তো চাই না। আর কতবার বলবো? মেহুল। এতক্ষণ মেহুলের হাতটা কিংশুক ধরেছিল। কথাটা বলেই মেহুল হাতটা ছাড়িয়ে নিয়ে দৌড়ে অন্য ঘরে পালিয়ে গেল। কিংশুক সাথে সাথে আবারও ডেকে উঠল। মেহুল। ভোর 5টা বাজে। মেহুল সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। তাকিয়ে তাকিয়ে কাটিয়ে দিয়েছে। ওর চোখে একটুও জল আসছে না, কিন্তু প্রচন্ড কষ্ট হচ্ছে। ও শুধু একটা কথাই মনে মনে বলছে, আমার কোনো উপায় ছিল না কিংশুক। তোমাকে আমি অনেক কথা শুনিয়েছি, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। জানি তুমি খুব কষ্ট পেয়েছো, কিন্তু সে কষ্ট আমার কষ্টের তুলনায় কিছুই নয়। কয়েকদিন যোগাযোগ না থাকলে সব ভুলে যাবে জানি। তাই আমি আর চাই না তোমার সাথে নিজেকে জুড়তে। আমার আর সেই সাহস নেই, সেই মনের জোরও নেই তোমাকে নিয়ে চলার মতো। আজও পুরোনো কথাগুলো মনে পড়লে না বুকের ভিতরটা কেঁপে ওঠে। না না, আমি আমার মেয়েকে নিয়ে থাকবো। নতুন করে কারোর সাথে সংসার আমি আর করবো না। তোমার সাথে থাকলে আবারও তোমার বাবা মা ছুটে আসবে। ওরা একটু ভালো নয়। যদি তোমাকে কেড়ে নেওয়ার জন্য আমার মেয়েকে আমার থেকে সরিয়ে দেয়, তখন আমি বাঁচবো কি নিয়ে? আমি চাই না কোনো সন্তান তার বাবা মায়ের থেকে আলাদা থাক। তুমি তাদের কাছে থাকো, সেইটাই তোমার জন্য ভালো আর আমাদের জন্য ভালো। ভাবতে ভাবতেই বেশ কিছুটা সময় পেরিয়ে যায়। এদিকে তিতলি ওকে জড়িয়ে ঘুমোচ্ছে। মেহুল অনেকক্ষণ কিংশুকের কোনো আওয়াজ পাচ্ছে না। এমনিতেই ছেলেটার শরীর খারাপ, আরো চিন্তায় পড়ে যায় মেহুল। ভাবলো, কিংশুকের কি আরো শরীর খারাপ হলো? কোনো শব্দ আসছে না ওই ঘর থেকে। একবার কি গিয়ে দেখবো? না না, আবার যদি ওসব পাগলামি শুরু করে দেয়। এদিকে তিতলি উঠে গেলে জানি না কি হবে। একবার আস্তে করে বরং গিয়ে দেখে আসে। মেহুল উঠতে গিয়ে বুঝতে পারলো তিতলির একটা হাত ওকেই জড়িয়ে আছে। খুব সাবধানে হাতটা সরিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো মেহুল। কিংশুকের ঘরের দিকে খুব আস্তে করে এগিয়ে গেল। পাশের ঘরটার সামনে এসে চমকে গেল মেহুল। কিংশুক কোথায়? এ কি, দরজার ছিটকিনিটাও যে খোলা কেন? ও কি? মেহুল দৌড়ে এসে দরজা খুলল। দরজাটা এমনি ভেজানো ছিল। কিংশুক নিঃশব্দে কখন যেন নেমে গেছে। মেহুল টাল খেয়ে পড়ে যাচ্ছিল। সামনে দরজায় গা ধরে নিজেকে সামলে নেয়।
শুধু একবার বিড়বিড় করে বলে, তুমি এমন নিঃশব্দে চলে গেলে কিংসুক, এতই নিঃশব্দে যে আমি পর্যন্ত টের পাইনি। তুমি কিছু না বলেই চলে গেলে। যদি আমাদের উপস্থাপনা বা গল্পে কোনো খামতি থাকে তবে তা আমাদের অবশ্যই জানান। আপনাদের উৎসাহ ছাড়া এই পথ চলা আমাদের পক্ষে অসম্ভব। ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকুন। আমাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলো তখনই সার্থক হয় যখন আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে। ইদানিং লক্ষ্য করছি আপনারা হয়তো আমাদের গল্পগুলোতে আগের মতো সাড়া দিচ্ছেন না, যা আমাদের কিছুটা ভাবিয়ে তুলছে। আপনাদের কোনো গঠনমূলক মতামত বা অভিযোগ থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা নিজেদের আরও উন্নত করার চেষ্টা করব। আর যদি গল্পটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল। মেহুল এবারে বসে পড়ল দরজার কাছে। কিংসুক ঘরে নেই। মেহুল এখন কি করবে বুঝতে পারছে না। ও ভাবল, আমি তো জেগেছিলাম, কিংসুক কখন দরজা খুলে বেরিয়ে গেল। আমি জানি আমার কথায়ও ভীষণ কষ্ট পেয়েছে। হয়তো আর কখনো আসবে না আমাদের এখানে, বা তিতলির সাথেও দেখা করবে না। সে নাই করুক, এতদিন পরে এসে আমি নিজেকে ওর সাথে আর জড়াতেও চাই না। যেদিন মরে যাবো ভেবেছিলাম, সেই দিনই জেনেছিলাম এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি একা। এই জন্যই হয়তো নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিলাম, কিন্তু বলো না। আর তারপরে তো একা বাঁচতে শিখলাম। খুব কষ্ট হয়েছে। কতদিন ভেবেছি যে রাস্তাঘাটে প্রতিদিন হাজার হাজার লোকের মৃত্যু হয়, গাড়ি চাপা দিয়ে চলে যায়, আমার কেন কিছু হয় না? ঘুমের মতো তো মৃত্যু হতে পারতো আমার। যারা বেঁচে থাকতে চাইছে তারা মরে যাচ্ছে, আর আমি বাঁচতে চাইছি না। তবুও ভগবান কোন সুখ ভোগ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছে কে জানে। কিন্তু এখন ভয় লাগে। মেয়েটা যে একেবারে ছোট, কিছু বোঝে না, ওকে একলা রাখতেই তো ভয় লাগে। তাই এখন বাঁচতে হবে আমাকে। কিন্তু আমি তোমার কোনো সাহায্য নেব না কিংসুক। তোমাদের বাড়ির সাথে আমাদের বাড়ির স্ট্যাটাস কোনোদিনও মিলবে না। তোমরা অনেক বড় লোক। তুমি যতই বলো বাবা মাকে ছেড়ে চলে আসবে, সেটা কিন্তু কখনো সম্ভব নয়। তুমি পারবে না। তুমি বাবা মায়ের একটাই ছেলে। যদি তোমার মা এসে কান্নাকাটি করে, তুমি আবারও সব ভুলে গিয়ে ওদের সাথে থাকতে পারবে। মানে তুমি ক্ষমা করে দিতে পারবে, কিন্তু আমি তো পারবো না। শুধুমাত্র ওনাদের জন্যই আমার আজ এরকম অবস্থা। কি অপমানটাই না করেছিলেন সেদিন ওনারা আমাকে। বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, আমাকে অনেক খারাপ কথা বলেছিল। আমার চরিত্র নিয়েও কম কথা তো বলেনি। তারপর আবার বাড়িতে এসে আমাকে ওই প্রেগনেন্ট অবস্থায় হুমকি দিয়েছিল। ছি, কতটা নীচ! না, আমি কারোর ওপরে প্রতিশোধ নিচ্ছি না, কিন্তু আমি আমার চারপাশে আমাদের কোনো ছায়া দেখতে চাই না। কিংসুক, তুমি থাকলে ওরা কোনো না কোনো ভাবে আমার কাছে এসে উপস্থিত হবেই হবে। আবারও নানান রকমের ফন্দি ফিকির করবে আমাকে সরানোর জন্য। সেদিন যারা আমাকে মেনে নিতে পারেনি, আজকেও তারা মেনে নেবে, এই আশায় আমি বসে নেই। কথাগুলো ভাবতে ভাবতে মেহুলের চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। দরজা খোলাই আছে। হু হু করে ঠান্ডা বাতাস আর কুয়াশা ঢুকে মেহুলকে ভিজিয়ে দিচ্ছে। মেহুলও যেন প্রাণ ভরে সেই ঠান্ডা শীতল বাতাস নিজের মধ্যে নিয়ে কষ্টটাকে চেপে রাখতে চাইছে। ও বসেই রইল ওখানে আর ভাবছে, আমি তোমাকে ভালোবাসি কিংসুক, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি ছাড়া কোনো দিন কাউকে ভালোবাসার কথা আমি ভাবতেও পারি না। আজ তোমাকে না ভালোবাসলে তিতলিকে এই পৃথিবীতে আনতে পারতাম বলো? তুমি শুধুই ভাবছো আমি তোমাকে ভুলে গেছি। সেটা কি কখনো সম্ভব? কি মনে হয় তোমার? তিতলি কিছুটা আমার মতো দেখতে ঠিকই, কিন্তু ওর স্বভাবগুলো যে সব তোমার মতো। তুমি যেমন দুষ্ট ছিলে ও ঠিক সেই রকমই, আমার মতো একটু শান্ত নয়। আবার তুমি রেগে গেলে যেমন প্রথমে চুপ করে তাকিয়ে থাকতে, তারপর মুখ কোমড়ে করে বসে থাকতে, তিতলি ঠিক তেমনই করে। আবার তুমি যেটা খেতে ভালোবাসো, তিতলিও তাই খায়। তুমি যেমন আমার গালে চুমু খেতে, তিতলি সেই রকম ভাবেই আমাকে জড়িয়ে ধরে চুমু খায়। ওর কথা, হাসি, চোখ মুখের এক্সপ্রেশন, রেগে যাওয়া, সবকিছু দেখলে না আমার একটাই মুখ মনে পড়ে, আর সেটা হলো তোমার। আজ 6টা বছর ধরে আমি চোখের সামনে ছোট্ট কিংসুককে দেখতে পাচ্ছি। তাকে নিয়ে তো আছি, কি করে ভুলবো বলো তোমাকে আমি? তাছাড়া তোমাকে তো কখনোই আমি বলতে চাই না। কাল তুমি আমাকে জিজ্ঞেস করছিলে না আমি তোমার আছি কিনা? হ্যাঁ কিংসুক, হ্যাঁ, আমি তোমারই আছি। মেহুল সারা জীবনই তার কিংসুকেরই থাকবে, কিন্তু ভালোবাসি বলে সব সময় তোমাকে কাছে পেতে হবে, এই ধারণায় আমি আর বিশ্বাসী নই। তুমি নিজের মতো করে জীবনটাকে সাজাও, আমার কোনো অসুবিধা নেই। আমি তোমার খবর রাখতেও চাই না। তুমি যতটুকু নিয়ে আমার কাছে এসেছিলে সেইটাই আমার জীবনে থাক না হয়। মেহুল দরজা খোলা রেখেই দূরের পাহাড়ের দিকে তাকিয়ে বসে রইল। চোখটা ঝাপসা হয়ে যাচ্ছে, কিন্তু মেহুল একটুও ভাঙেনি। ও নিজেকে বারবার শক্ত করে রাখছে। ও শুধু একবার বলল, আমি ঠিক থাকবো, আমার মেয়েকে নিয়ে আমি ঠিক থাকবো। কিংসুক যখন ওদের বাড়ি থেকে বেরিয়ে আসে তখন ভালো করে সকাল হয়নি। গতরাতে বৃষ্টি হয়েছে, তাই ঠান্ডাটা বেশ হয়েছে। কিংসুকের যেন ঠান্ডা গরম কিছুই মালুম হচ্ছে না। ওর ভীষণ কষ্ট হচ্ছে শুধু। ও ভাবলো, মেহুল এত নির্মম ভাবে আমাকে সরিয়ে দিল নিজের জীবন থেকে, কিভাবে পারলো? আমি তোকে সবটাই বললাম, জানি ও যে কষ্টটা পেয়েছে সেটা এত সহজে ভুলতে পারবে না। আমি তো ভুলতেও বলছি না, আমি শুধু ওর পাশে থাকতে চেয়েছি। আচ্ছা ঠিক আছে, এখনই ওকে আমার কাছে চলে আসতে হবে তাও বলিনি। ও সময় নিক, আমি ওকে কোনো ব্যাপারেই জোর করবো না। কিন্তু আমার উপর থেকে বিশ্বাসটাই যে উবে গেছে ওর। এত কিছু বললাম তাও একটু নরম হলো না। কিংসুক বেখেয়ালে হাঁটছে রাস্তা ধরে। রাস্তা দিয়ে শোঁ শোঁ করে গাড়িগুলো ছুটে যাচ্ছে, তাও যেন ও কিচ্ছু টের পাচ্ছে না। এমনকি কাল সারাটা দিন একটা ঘোরের মধ্যে ছিল ও। কিন্তু মেহুল ওসব বলার পর নিজেকে নিয়ে ভেবেছে, শুধুই ভাবছে ও। আমি কেন এতটা অস্থির হয়ে পড়ছি? ও আমাকে চাইছে না যখন, তবুও জোর করে ওকে কেন চাইবো? আচ্ছা, আমি আর কখনো ওদের মাঝে ঢুকবো না, বাবা মায়ের কাছেও যাবো না। কারণ তারা শুধু অন্যায় করেনি, পাপ করেছে। আর এই পাপের প্রায়শ্চিত্ত
ওদের করতেই হবে। আমি এত সবের মাঝখানে নিজের কাজটাকে গুরুত্ব দিতে ভুলে গেছি। না, আজ থেকে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখবো। মেহুল আমার জীবনে ফিরবে কিনা সে কথা সময় বলবে, তবে হ্যাঁ, আমি কখনো ওকে জোর করবো না। ও বারবার আমাকে সরে যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে, আজ থেকে সরে গেলাম। শুধু একটাই কষ্ট হচ্ছে, মেয়েটিকে দেখতেও দিল না, কাল রাতের পর থেকে আমার কাছে আসতেও দিল না। যদি লুকিয়ে দেখা করি তাহলে ও কি বকবে? না থাক, মেহুল তিতলিকে নিয়েই থাকুক, আমি একাই থাকবো। আমিও তোমাকে ভালোবাসি মেহুল, দূরে গেলেও কখনো কারোর সাথে জড়িয়ে পড়িনি। এই বদভ্যাস আমার নেই। এরপর সবটা জেনেও তুমি এমনটা করলে আমার সাথে। তুমি যা চাও তাই হোক, তুমি ভালো থাকতে চাইছো যখন, তাহলে ভালো থাকো। কিংশুক হাসপাতালে নিজের কোয়ার্টারে চলে আসে। সকাল হয়েছে, সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি মেহুল। কিংশুকের না বলে চলে যাওয়া ওর মনে আরো কষ্ট দিয়েছে। ও নিজেকে একটু সামলে নিয়ে তিতলির কাছে গেল। ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, তিতলি শোনা, উঠে পড়ো দেখি, দুদিন স্কুলে যাওনি, আজ কিন্তু স্কুল মিস করা যাবে না। চলো চলো চলো, ওঠো ওঠো ওঠো, রেডি হতে হবে তো, ওঠো। মাম্মা আর একটু ঘুম পাচ্ছে খুব। না শোনা, স্কুলে যেতে হবে আজকে, এখন না উঠলে দেরি হয়ে যাবে যে। চলো চলো চলো। তিতলি হু হু করতে করতে উঠে বসলো। তখনও ঘুম কাটেনি। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখছে। মেহুল আবার ডেকে বলল, তিতলি উঠে পড়ো, বাইরে এসে দেখো কেমন সুন্দর রোদ উঠেছে। আমি গরম জল বসিয়ে দিয়েছি, তুমি স্নান করে নাও। হ্যাঁ, একটু পরে আমি তোমাকে স্কুলে নিয়ে যাব। আজকে টিফিনে কি নেবে বলো? তুমি যেটা বানিয়ে দেবে সেটাই নেব। আচ্ছা তাহলে তোমার ফেভারিট কিছু বানিয়ে দেবো। তিতলি এদিক ওদিক তাকিয়ে দেখছে, যেন কাউকে খুঁজছে। এবার ও মেহুলের কাছে গিয়ে ওর সোয়েটারটা টানলো একবার। মেহুল ঘুরে তাকিয়েই জিজ্ঞেস করলো, কি হলো তিতলি? মাম্মা আঙ্কেল কোথায়? কাল যে ওই ঘরে ঘুমোলো, দেখছি না তো। আঙ্কেল উঠে পড়েছে। মেহুল কথাটা শুনে আবার ঘুরে কাজ করতে লাগলো। তিতলি আরো একবার সোয়েটারটা টানতে ও বেশ কিছুটা গম্ভীর হয়েই বলল, আঙ্কেল চলে গেছে। চলে গেছে? কেন কেন চলে গেল? তুমি তুমি আবার বকেছো আঙ্কেলকে? তিতলি, আঙ্কেল একজন ডাক্তার, ওনার কত কাজ থাকে বলো তো। উনি কি আমাদের বাড়িতে বসে থাকবেন সারাক্ষণ? তাই সকাল হতে উনি চলে গেছেন। কিন্তু আমাকে বলে গেল না তো। তো কি হয়েছে, আঙ্কেলের কাজ ছিল তাই চলে গেছে। আমাকে ডাকলি না কেন তুমি? তুমি ঘুমিয়েছিলে তাই আর তোমাকে আমি ডাকিনি। আমাকে বলে গেছে আঙ্কেল। তিতলি তবুও মুখ গোঁজ করে বসে থাকে। ওর রাগ হয়েছে, কিন্তু বুঝতে পারছে না কিংশুক কেন না বলেই চলে গেল। তিতলি ভাবলো, কাল রাতে এত গল্প হলো, এত কথা হলো, আর আজকে সকাল হতে চলে গেল। মাম্মা নিশ্চয় বকেছে। কি হলো তিতলি, তুমি এখন এখানে বসে থাকবে নাকি? ওঠো, গরম জলটা হয়ে গেছে, স্নান করে নাও, রেডি হয়ে নাও, স্কুলে দিয়ে আসবো তো তোমায় আমি। তুমি আঙ্কেলকে ফোন করো, আমি কথা বলবো আঙ্কেলের সাথে। না তিতলি, আমি ফোন করবো না তোমার আঙ্কেলকে। যদি আমাদের উপস্থাপনা বা গল্পে কোনো খামতি থাকে তবে তা আমাদের অবশ্যই জানান। আপনাদের উৎসাহ ছাড়া এই পথ চলা আমাদের পক্ষে অসম্ভব। ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকুন। আমাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলো তখনই সার্থক হয় যখন আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে। ইদানিং লক্ষ্য করছি আপনারা হয়তো আমাদের গল্পগুলোতে আগের মতো সাড়া দিচ্ছেন না, যা আমাদের কিছুটা ভাবিয়ে তুলছে। আপনাদের কোনো গঠনমূলক মতামত বা অভিযোগ থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা নিজেদের আরও উন্নত করার চেষ্টা করব। আর যদি গল্পটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল। মেহুলের বারণ শুনে আরো একটু যেন দমে গেল তিতলি। পুরো ব্যাপারটা কি হয়েছে সেটা বুঝতে পারছে না। ও আবারও বলল, মাম্মা একবার ফোন করো না গো। না বললাম তো তিতলি। কেন? আমার একটু কথা বলতে ইচ্ছে করছে। তোমাকে আমি একবার বলে দিয়েছি তো, আমার সামনে এমন করে ঘ্যান ঘ্যান করবে না তো তুমি। আঙ্কেল আমাকে না বলে কেন চলে গেল? আঙ্কেলের কাজ ছিল। আমাকে বলে যেতে পারতো না? আঙ্কেল কি তোমার মতো ছোট নাকি? তার অনেক কাজ রয়েছে। তোমার সাথে বসে বসে সময় নষ্ট করবে নাকি? আমার কতগুলো কাজ আছে বলো তো। সময় নষ্ট করো না, যাও যাও, বাথরুমে গিয়ে গরম জল রেখে এসেছি, স্নান করে নাও তাড়াতাড়ি। আর আমি তোমার বই খাতা টিফিন সব গুছিয়ে রাখছি, স্কুলে যেতে দেরি হয়ে যাবে না হলে। মাম্মা শোনো না, আবার কি হলো তিতলি? আমি একবার কথা বললে কি এমন ক্ষতি হবে বলো? তুমি একবার ফোন করো না আঙ্কেলকে। আমি আঙ্কেলের ফোন নাম্বার জানি না। আর তুমি এত আঙ্কেল আঙ্কেল করছো কেন? কদিন চিনেছো তুমি ওকে? ওর সাথে এত ভাব কিসের তোমার? তুমি তো এত অবাধ্য ছিলে না, এখন কোথা থেকে শিখেছো এসব তুমি? মেহুলের কথাগুলো তিতলির ভালো লাগছে না। ও রেগে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর নিচু স্বরে বলল, আমি জানি আঙ্কেল কেন চলে গেছে। কেন চলে গেছে? তুমি নিশ্চয় আমার বুকে তো সেদিনের মতো, তাই আঙ্কেল কালকে এত কাঁদছিল, তুমি তবুও বকছিলে। কেন তুমি বকলে মাম্মা? আমার তো কষ্ট হচ্ছে বলো আঙ্কেলের জন্য, তোমার হচ্ছে না? তুমি এখন আঙ্কেলের কষ্টটা দেখতে পাচ্ছ আর নিজের মায়ের কষ্টটা দেখতে পাচ্ছ না? আমি সেটা বলিনি মাম্মা। তুমি তোমার মামাম যে সারা দিন তোমার জন্য এত খেটে যাচ্ছে, ওই তোমার তো একবারও মনে পড়ছে না? কষ্ট হচ্ছে না? ঘুম থেকে উঠে আঙ্কেল আঙ্কেল করতে শুরু করে দিয়েছো। স্কুলের দেরি হয়ে যাচ্ছে সেই থেকে কোনো হুঁশ নেই। যাও এখন এখান থেকে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তিতলি বকা খেয়ে আরো রেগে গেল। এবার একটু জোরেই বলল, তুমি কেন আমাকে সকালে ঘুম থেকে ডেকে দাওনি? আমি একবার দেখা করতাম তো। জানো কাল আঙ্কেল আমার সাথে কত গল্প করেছে। গল্প করেছে, হয়ে গেছে। এখন থেকে দেখা করা, কথা বলা সব বন্ধ। ঠিক আছে
তুমি কথা বলতে দেবে না তো? আমি স্কুলে যাওয়ার সময় দেখা করে নেবো, ঠিক দেখা করে নেবো। আঙ্কেল কোথায় থাকে আমি জানি, আমি নিজেই দেখা করে নেবো। তোমার কথা আমি শুনবো না। তিতলি, কি বললে তুমি? কি করে তোমার এতটা সাহস হয়েছে? আমার একটাও কথা শুনছো না? একটা কথা আমি শেষবারের মতো বলে দিচ্ছি তিতলি, আজ থেকে আঙ্কেলের সাথে দেখা করা, কথা বলা সব বন্ধ তোমার। আমি যেন তোমাকে আর এই আঙ্কেল আঙ্কেল বলতে না শুনি, হ্যাঁ? তাহলে আমি কিন্তু... তিতলি ভয় পেয়ে যায়। মেহুলের এমন ব্যবহার ও আগে কখনো দেখেনি। ভয় ভয় নিয়ে বলল, কেন মাম্মা এমন বলছো কেন? আমি যেটা বলেছি তুমি সেটাই শুনবে। সব ছোট বাচ্চারাই মামামের কথা শোনে, তুমিও শুনবে। আজ থেকে আর কখনো তুমি আঙ্কেলের সাথে দেখা করবে না, ব্যাস। কিন্তু কেন? মেহুল আরো রেগে গেল। এবার আর চিৎকার করলো না, কিন্তু আরো কড়া ভাবেই বলল, সবসময় এত প্রশ্ন করবে না তিতলি, আমি যা বলছি তাই করো। তোমার সাথে এত কথা বলতে আমার ভালো লাগছে না। এখন ওঠো তো, ওঠো বলছি। আর একবারও যদি তোমার মুখে আঙ্কেলের কথা শুনেছি না, তাহলে তোমার সাথে আমি আর কখনো কথা বলবো না। হারিয়ে যাবো অনেক দূরে, তখন ভালো হবে তো? তিতলি তার মাম্মামকে ছাড়া থাকতে পারবে তো? তিতলির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মাম্মাম হারিয়ে যাবে বললে তার ভীষণ ভয় করে। মাম্মাম ছাড়া ও থাকবে কি করে? তিতলি চুপ করে দাঁড়িয়ে রইল, কোনো কথা বলল না। মেহুল আবার বলে উঠল, চুপ করে দাঁড়িয়ে আছো কেন এখন? বলো বলো, আমি হারিয়ে গেলে তুমি একা ওই দাদু দিম্মার বাড়িতে থাকতে পারবে তো? তখন কিন্তু কেউ তোমার জন্য ঝাল ঝাল নুডলস আর করে দেবে না, কেউ তোমাকে আলু ভাজা করে খাওয়াবে না, কেউ তোমাকে গল্প শোনাবে না, রাতে আদরও করবে না। ভালোই হবে বলো তখন? মাম্মাম অনেক দূরে চলে যাক তাহলে, কি বলো? তিতলির খুব কষ্ট হচ্ছে। ও আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারল না, জোরে জোরে কেঁদে ফেলল। মাম্মা তুমি আমার কেন করছো? আমার খুব কষ্ট হচ্ছে। তিতলির চোখে জল দেখেই মেহুল ছুটে এসে জড়িয়ে ধরে ওকে। মেহুল আসলে নিজেও বুঝতে পারেনি কথাগুলো এতটা কষ্ট দেবে ওকে। দৌড়ে গিয়ে একেবারে বুকের মধ্যে নিয়ে তিতলিকে আদরে আদরে ভরিয়ে দিতে থাকে। না শোনা, না 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 না, একদম কাঁদে না, একদম কাঁদে না। মামাম তোমাকে ছেড়ে কোথাও যাবে না। এই তুই তুই তো দেখো দেখো দেখো, আমি সব সময় তোমার কাছেই আছি, আমি কোথাও যাবো না তোমাকে ছেড়ে, দেখো। মেহুল ওর চোখের জলটা মুছিয়ে দিল, তবু যেন চোখের জল কিছুতেই থামছে না। তিতলি কাঁদতে কাঁদতে বলল, তুমি তুমি এমন কেন বলছো আমাকে? তাহলে তুমি আমার কথা শুনবে বলো? আমি তাহলে কিচ্ছু বলবো না। শুনবো মাম্মা, তুমি যা বলবে তাই শুনবো। তুমি তুমি আমাকে ছেড়ে যাবে না। আচ্ছা, এবার একটা কথা শোনো তিতলি, তুমি আঙ্কেলের কাছে যেও না, হ্যাঁ? বা দেখাও করো না। আসলে আঙ্কেল তো খুব ব্যস্ত মানুষ, একজন ডাক্তার, তার কত কাজ থাকে বলো তো? সবসময় আমাদের কাছে ছুটে ছুটে আসবে, এটা কি ঠিক? আমাদেরও তো অনেক কাজ রয়েছে, বলো মা? তোমাকে পড়াশোনা করতে হবে, অনেক বড় হতে হবে, আর একটু সময় পেলে আমরা বেড়াতে যাব আগের মতো করে, কেমন? চলো চলো চলো, এবার স্নান করে নাও। আজ আমি তোমার জন্য ফ্রুট কেক বানিয়েছি, খাবে না তুমি? খাবো। আচ্ছা, স্নান করে নাও, আমি টিফিন গুছিয়ে রাখছি। তিতলি তখনকার মতো শান্ত হয়ে গেলেও কিংসুকের কথাটা মাথা থেকে বের করতে পারল না। কিছুক্ষণ পর তিতলিকে স্কুলে ছাড়তে গেল মেহুল। ওকে ছেড়ে দিয়ে কেক দুটো ডেলিভারি করে বাড়ি আসবে। হাসপাতালের কাছাকাছি এসে তিতলি একটু অন্যমনস্ক হয়ে গেল। রাস্তা থেকেই উঁকি দিচ্ছে, যদি আঙ্কেলকে দেখা যায়। মেহুল বুঝেছে, কিন্তু তিতলিকে প্রশ্রয় দেয়নি। ও ভাবল, তিতলি বাচ্চা মানুষ, দুদিন মিশতেই একটা অজানা আকর্ষণ তৈরি হয়ে গেছে, কিন্তু আমি আর সেটাকে বাড়তে দেবো না। কিছুদিন দেখা না হলেই আস্তে আস্তে ভাবনাগুলো মিলিয়ে যাবে। তিতলি হাঁটতে হাঁটতে হাসপাতালের দিকে আঙুল তুলে দেখিয়ে বলল, ওই তো ওইখানে আঙ্কেল থাকে। থাক, আমাদের তাতে কি বলো? আমি কি বললাম তোমার সেটা মনে আছে? দেখো, ওনার অনেক কাজ, ওনাকে সবসময় আমাদের সাথে থাকতে কেন বলো তুমি? আমরা দুজনে তো ভালোই আছি, তাই না? তিতলি আর কোনো উত্তর দিল না। আমি স্কুলের ছুটির পর তোমাকে নিতে আসবো, তুমি কিন্তু একা একা বেরিয়ে আসবে না। যতই দেরি হোক, জানবে মাম্মাম ঠিক আসবে। আমি একা বাড়ি যেতে পারি। পারো তো, সেটা আমিও জানি। তাও তুমি আর একটু বড় হোক, তখন একা একাই ফিরবে, এখন না। আর একটু বড় কবে হবো? আমি বলে দেবো। তখন অনেক কিছু একা একা করতে পারবো। কি করতে চাও তুমি বলো? তিতলি চুপ করে গেল। হ্যাঁ, সব করতে পারবে। এখন যাও, এক্ষুনি প্রেয়ার শুরু হয়ে যাবে। ম্যাম আর ফাদারের কথা শুনবে, টিফিনটা পুরোটা খাবে। আমি আবার আসবো, হ্যাঁ? আমার জন্য অপেক্ষা করবে। তিতলি মেহুলকে টাটা করে ভেতরে চলে গেল। মেহুলের কষ্ট হচ্ছে। ও ভাবল, এইটুকু মেয়েকে এমন করে সরিয়ে আনা মুখের কথা নয়। আমি জানি তিতলিরও কষ্ট হচ্ছে, কিন্তু এখন যদি আমি সরিয়ে আনতে পারি, তাহলে হয়তো অতটাও দুঃখ পাবে না। কিন্তু সবকিছু জেনে মেশার পর, তারপর যদি আবার কোনো কারণে আমাদের আলাদা করে দেওয়া হয়, তিতলি তখন কি করে মেনে নেবে? তার চেয়ে এখনই আলাদা হয়ে যাওয়া ভালো। আমি তো আছি মেয়ের সাথে, আমি বোঝালে ও নিশ্চয়ই বুঝবে। কিংসুক আজ সারাদিন নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রেখেছে। আউটডোরে ইনডোরে যত পেশেন্ট ছিল সবাইকে দেখেছে, প্রত্যেকটা কেবিনে গিয়ে পেশেন্টদের খবর জানতে চেয়েছে। কিংসুক ভেবেছিল কয়েকদিন ছুটি নেবে, কিন্তু সেটা ক্যান্সেল করে দিয়েছে। এখনো গায়ে জ্বর আছে হালকা, শরীরটাও দুর্বল, কিন্তু কাজের মধ্যে থাকার জন্য নিজেকে কিছুটা সামলে নিয়েছে। কারোর কথা ভাবেনিও, মা বাবার কথা তো নয়। মেহুল তিতলির কথা যত ভেবেছে ততই যেন কষ্ট বেড়েছে, তাই আর ওদের কথাও ভাবেনিও। শুধু কাজ আর পেশেন্ট নিয়ে থাকছে। হাসপাতালেও কাজ করছে। এমন সময় ওর একটা ফোন এলো। পকেট থেকে ফোনটা বের করেই দেখলো বাড়ি থেকে কল এসেছে। মা ফোন করেছে। কিংসুক ফোনটা রিসিভ করে শান্ত গলায় বলল, বলো। যদি আমাদের উপস্থাপনা বা গল্পে কোনো খামতি থাকে, তবে তা আমাদের অবশ্যই জানান। আপনাদের উৎসাহ ছাড়া এই পথ চলা আমাদের পক্ষে অসম্ভব,
ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকুন। আমাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলো তখনই সার্থক হয় যখন আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে। ইদানিং লক্ষ্য করছি আপনারা হয়তো আমাদের গল্পগুলোতে আগের মতো সাড়া দিচ্ছেন না, যা আমাদের কিছুটা ভাবিয়ে তুলছে। আপনাদের কোনো গঠনমূলক মতামত বা অভিযোগ থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা নিজেদের আরও উন্নত করার চেষ্টা করব। আর যদি গল্পটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল। ফোনটা ধরতেই ওপার থেকে কিংসুকের মা বলে উঠল, তোর কি ব্যাপার বলতো? আমাকে একটুও ফোন করিস না। তোর জন্য আমাদের চিন্তা হয়, সেটা কি ভুলে গেছিস? সারাদিনে একবার কথা বলতে কি হয় তোর? তোমরা কি ভাবো বলো তো, জগৎটা তোমাদের নিয়মে চলবে নাকি? মানে যখন ডাক্তারি পড়তে পাঠিয়েছিলে তখন জানতে না ডাক্তারদের লাইফটা ঠিক কেমন হয়? কি মনে হচ্ছে আমি এখানে সারাদিন বসে বসে প্রকৃতির শোভা দেখছি? তোমাদের ইচ্ছে খুশি মতো আমাকে পড়তে যেতে হবে, তোমাদের ইচ্ছে মতো আমাকে সব কাজ ফেলে ফোন করতে হবে। কি ভেবেছো কি আমি হাতের পুতুল? তুই আমার সাথে এরকম ভাবে কথা বলছিস কেন? কি হয়েছে তোর? কথা যে বলছি এটাই তোমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। না হলে তোমাদের সাথে কথা বলার মতো ইচ্ছে বা সময় কোনোটাই নেই আমার কাছে। বাবু, তুই এরকম করে কেন বলছিস? তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি কি যাবো তোর কাছে? না না, কষ্ট করে তোমাকে এখানে আসতে হবে না, আমি নিজেই যাবো তোমাদের কাছে। জাস্ট একটু ওয়েট করে যাও। তুই আসবি? এই কবে আসবি বল? আচ্ছা, ওখানে কি তোর কোনো সমস্যা হয়েছে? আমি বাবাকে বলে পাঠাবো? রিল্যাক্স মা, এতটা উজবুক আমাকে ভেবে নেওয়ার কোনো দরকার নেই। আমি যথেষ্ট সেন্সিবল পারসন। কিছু সমস্যা হলে সেটা হ্যান্ডেল করার মতো ক্ষমতা আমার নিজের আছে। তার জন্য বাবাকে রক্ষাকর্তা হিসেবে পাঠানোর কোনো প্রয়োজন নেই। আর আমি যাবো যখন বলেছি তখন যাবো। অনেক পুরনো হিসেব বাকি আছে যে, সেগুলো না মেলাতে পারলে আমি মরেও শান্তি পাবো না। বাবু, কি বলছিস তুই? তুই এভাবে কেন কথা বলছিস? কি হয়েছে বল না আমাকে। কোন পুরনো হিসেবের কথা বলছিস তুই? আর মরে যাওয়ার কথা আসছে বা কেন? সবে তো নতুন হাসপাতালে জয়েন করি, আর এখন এসব কি কথা? এই জন্য বলেছিলাম বাড়ি থেকে এতটা দূরে চাকরি নিতে না। আমাদের কাছে থাকলে তোর এরকম মন খারাপ তো হতো না বল? আমি ভাগ্যিস চাকরিটা এখানেই নিয়েছিলাম, নইলে হিসেব মেলাবার খাতাটাই হয়তো চিরকাল বন্ধ থাকতো। যাই হোক, এখন ফোনটা রাখো, আমি যখন যাবো তখন জানতেই পারবে। আমি কিন্তু এখনো বুঝতে পারছি না বাবু, তুই কোন হিসেবের কথা বলছিস? বুঝতে পারছো না তাই না? বেশ, তাহলে একটু মনে করিয়ে দিই। আজ থেকে 6 বছর আগে মনটাকে পিছিয়ে নিয়ে যাও তো। ঠিক আমাকে দিল্লি পাঠিয়ে দেওয়ার পরে তোমরা কি কি করেছিলে? আমি তো কখনো হিসেব চাইনি, কিন্তু তোমরা নিজেরা হিসেব রেখেছো তো কার সাথে কি কি করেছো। আরো একবার রিমাইন্ড করে নাও, তারপর না হয় আমি বাড়ি গিয়ে বাকিটা মিলিয়ে দেবো। কিংসুক ফোনটা কেটে দেয়। রাগে মাথাটা জ্বলছে ওর। ও ভাবলো আজকে 3টে জীবন শুধুমাত্র ওদের জন্য এরকম কষ্ট পাচ্ছে। সেদিন ওরা মেহুলকে এভাবে তাড়িয়ে না দিয়ে একটু বসে শুনতে পারতো ওর কথাগুলো, একটু সহানুভূতি দিয়েও মেয়েটাকে সান্ত্বনা দিতে পারতো। কিন্তু ওভাবে বাড়ি থেকে অপমান করে বের করে দিল, আবার টাকা দিতে চাইলো। আজ মেহুলের ব্যবহারে আমি যতই কষ্ট পাই না কেন, ওর দিক থেকে ও ঠিকই করেছে। আমাকে কেন সে বিশ্বাস করবে? আমাদের ফ্যামিলি ওর সাথে যা যা করেছে, এতগুলো বছরের জমানো রাগ, কষ্ট, দুঃখ, সে কি একদিনে ভুলে যেতে পারবে? মেহুলের জায়গায় আমি নিজেকে বসিয়ে দেখেছি। আমি হলেও কি পারতাম? মেহুল তাও তিতলিকে নিজের পরিচয় বড় করে তুলছে, আমি হলে তো নিজেকেই শেষ করে দিতাম। না না মেহুল, তোমাকে আমি একটুও ভুল বুঝিনি। যে মেয়েটাকে সে একা হাতে 6টা বছর মানুষ করেছে, আমি আজকে হঠাৎ তার সামনে উপস্থিত হয়ে বলছি বাবা ডাকতে দাও। এটা আমারই অন্যায়। বাবা হওয়ার মতো যোগ্যতাই আমার নেই, কিন্তু মেহুল মা হওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে। তাই আমার চাইতে মেয়ের দাবিদার ও অনেক বেশি। শুধু আমি তোমাদের ছেড়ে আসতে চাইনি মেহুল। বাবা ডাকতে নাই বাধাও, অন্তত একবার দেখতে যদি দিতে মেহুল। প্লিজ একটু রাগটা কমাও না, তোমাদের দুজনকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে। আজ প্রায় 2 দিন হয়ে গেছে। তিতলি বা মেহুল কারোর সাথে কিংসুকের দেখা হয়নি। মেহুল তিতলিকে স্কুল ছাড়তে আসছে, আবার ফেরার সময় নিতেও আসছে। তাই লুকিয়ে দেখা করার কোনো চান্স পায়নি তিতলি। তিতলিও মন খারাপ করে থেকেছে, জিজ্ঞেস করেছে আঙ্কেল কি আর কথা বলবে না? আঙ্কেল খুব ব্যস্ত, কথা বলার সময় পাচ্ছে না। এদিকে তিতলি লুকিয়ে দেখা করতে যেতেও পারছে না, কারণ স্কুলে ক্লাস চলাকালীন গেট বন্ধ থাকে। যদিও উঁচু ক্লাসের ছেলেমেয়েরা বেরোতে পারে, কিন্তু বাচ্চাদের সিকিউরিটি বেরোতে দেয় না। তবে সেদিন তিতলি একটা সুযোগ পেয়েছিল। কি একটা কারণে টিফিনের পর ওদের একটাই ক্লাস হয়ে ছুটি হয়ে গেল। যদি আগে ছুটি হয়ে যায় তাও মেহুল ওকে অপেক্ষা করতে বলেছে। কিন্তু তিতলি দেখলো এটাই সুযোগ আঙ্কেলের সাথে দেখা করার। ও ভাবলো মামাম একটু পরে এসে যাবে, তখন দেখা করতেই যাবে না। তার চেয়ে এখন আমি স্কুল থেকে পালিয়ে যাই। হাসপাতালটা খুব ভালো করেই চেনে তিতলি, যেমন ভাবা তেমন কাজ। তিতলি বেরিয়ে আসে স্কুল থেকে, হাসপাতালের কাছে এসেই ঢুকে পড়লো ভেতরে। কিন্তু ঢুকে কোন দিকে যাবে বুঝতে পারছে না। এদিকে ওদিকে অনেকগুলো করে ঘর আছে, অনেক লোকজন। তিতলি এদিকে ওদিকে তাকিয়ে হাঁটছে আর ভাবছে, আগেরবার যখন এসেছিলাম তখন তো স্যার ম্যাডামরা ছিল, উচ্চ ক্লাসের দাদারাও ছিল, ওদের সাথেই তো এসেছিলাম। কিন্তু আজকে আঙ্কেলকে কোথায় খুঁজবো? দুটো গোলাপি শাড়ি পরা নার্স একটা বাড়ি থেকে বেরিয়ে আসছে। তিতলি একা একা দাঁড়িয়ে আছে দেখে এগিয়ে এসে বলে, এই কে তুমি? এখানে কি করছো? I want to meet কিংসুক আঙ্কেল। এবার ওর স্মার্টলি কথাবার্তা শুনে তারা হাসছে। তুমি কি অসুস্থ? কার সাথে এসেছো এখানে? কিংসুক আঙ্কেল কোথায়? বলো না, আমি কথা বলবো। এই তুমি তো ওই স্কুলেরই মেয়ে, স্কুলের ড্রেস পরে আছো, কিন্তু এখানে একা কেন? এই তুমি স্কুলের কার সাথে এসেছো? তিতলি দৌড়ে পালাতে গেল, সাথে সাথেই ওরা ধরে ফেলে। তিতলি ছটফট করছে, মেয়ে দুটো আরো জোরে চেপে ধরলো। তিতলি চিৎকার করে বলতে থাকে, ছাড়ো না আমাকে, আমাকে ছাড়ো, আমি কিংসুক আঙ্কেলের কাছে যাবো, ছাড়ো তো। ভারী পাকা মেয়ে তো, একা একা কাকে না কাকে খুঁজতে চলে এসেছে। এই তোমার বাড়ি কোথায়?
তোমরা ছাড়ো তো আমাকে, আঙ্কেলকে বলে দেবো তোমরা যেতে দিচ্ছ না, খুব দুষ্ট তোমরা। তুমি কি ডাক্তার কিংসুকের কথা বলছো? হ্যাঁ, ডাক্তার তো, আমাকে নিয়ে চলো না ওনার কাছে। আমার গালটা টিপছো কেন? আমার ভালো লাগছে না। নার্স দুটো তিতলিকে দেখে হাসছে। এরকম পুতুলের মতো একটা মেয়ে কোথা থেকে ঢুকলো সেটাই ভাবছে। তারা যত বাড়ছে গাল টিপছে, আর তিতলি আরো রেগে যাচ্ছে। ওর গালে কেউ হাত দিলে রেগে যায়। বাবা ছাড়ো তো, দুষ্টু মেয়ে সব। আচ্ছা চলো, তোমাকে নিয়ে যাচ্ছি আঙ্কেলের কাছে। ডক্টর আঙ্কেল পেশেন্ট দেখছে। তাড়াতাড়ি চলো, আমার অনেক কথা আছে তো। একটা নার্স নিয়ে গেল ওকে। কিংসুক পেশেন্ট দেখছিল আউটডোরে। নার্সরা ওকে নিয়ে ঢুকতেই ও দূর থেকে দেখতে পেল কিংসুককে। সাথে সাথেই চিৎকার করে ওঠে। কিংসুক চমকে তাকালো। আঙ্কেল, কে? কার গলা শুনলাম? আঙ্কেল। তিতলি? তিতলি দৌড়ে কাছে চলে এসেছে। কিংসুক ওকে কোলে তুলে নিয়েছে। অবাক হয়ে বলল, তুমি এখানে? কার সাথে এসেছো? তুমি কি আমার সাথে কথা বলবে না? আমার কাছে যাওনি কেন? তিতলি? কিংসুক এত অবাক হয়ে গেছে যে কথা বলতে পারছে না, শুধু চুপ করে ভাবছে। তিতলি সত্যি আমার কাছে চলে এসেছে? ও কি একা এলো নাকি মেহুল এসেছে? কি হলো? তুমি কথা বলছো না কেন? তুমি সেদিন আমাকে না বলে চলে এলে, আমার খুব মন খারাপ হয়েছিল জানো। আমার খুব ভুল হয়ে গেছে সোনা। কিংসুক তিতলিকে জড়িয়ে নিয়ে বেরিয়ে আসে। ওর গালে চুমু খেতে খেতে বলল, আর কখনো এরকম হবে না। ডক্টর, যে নার্স তিতলিকে নিয়ে এসেছে সেও বেরিয়ে আসে। আপনি কি চেনেন নাকি? হসপিটালের মধ্যে এদিক ওদিক ঘুরছিল আর আপনাকে খুঁজছিল, তাই নিয়ে এলাম আপনার কাছে। হ্যাঁ, আমি ওকে চিনি। ওকে কিন্তু একাই দেখলাম, কারোর সাথে দেখিনি। মনে হয় ওই স্কুলটায় পড়ে। চিন্তা করবেন না, আমি ওকে খুব ভালো করেই চিনি। দরকার হলে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা বেশ। কথাটা বলে চলে গেল নার্সটি। কিংসুক তখন ওকে আদর করেই যাচ্ছে। কিংসুক ভাবছে, সেদিন সকালে তিতলির সাথে দেখা না করে বেরিয়ে আসার একটু ইচ্ছে আমার ছিল না, কিন্তু মেহুল এতটা কঠিন হয়েছিল, এতটা রুড বিহেভ করছিল, যেন ওকে সহ্যই করতে পারছিল না। আমার কষ্ট তো হয়েছিল, তার সাথে একটু রাগও হয়েছিল। তিতলিকে দেখার ইচ্ছেটা বুকের মধ্যে চেপে রেখেই নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছিলাম। কিন্তু আজকেও যখন আঙ্কেল বলে দৌড়ে এলো, রাগ তো ছিলই না, বরং চোখে জল এসে গেছিল আমার। আঙ্কেল? কিংসুকের চোখটা ছলছল করছে। তিতলি ওকে জিজ্ঞেস করলো, কি হলো? তিতলি? কিংসুক এত খুশি হয়েছে যে ও কথা বলতেই পারছে না। খুব আস্তে আস্তে বলল, সত্যি তুমি এসেছো আমার কাছে? তার মানে আমাকে তুমি ভুলে যাওনি না? এতক্ষণ আপনারা শুনছিলেন একলা পথের লড়াই সিরিজের ৮ বোন পর্ব। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। জীবনের এই দুর্গম পথে একলা মায়ের এই সংগ্রাম আপনাদের মনে কেমন অনুভূতি জাগালো তা কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। বন্ধুরা, একটি ভালো মানের অডিও স্টোরি আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের পুরো টিমকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়, কিন্তু আপনাদের থেকে আশানুরূপ সাড়া না পেলে আমাদের উৎসাহ কিছুটা কমে যায়। আমাদের কাজে যদি কোনো ত্রুটি থাকে বা গল্পের কোনো অংশ আপনাদের ভালো না লেগে থাকে, তবে নিঃসংকোচে তা আমাদের জানান। আমরা নিজেদের আরও উন্নত করার চেষ্টা করব। আর যদি এই লড়াই আপনাদের বিন্দুমাত্র অনুপ্রাণিত করে থাকে, তবে একটি লাইক দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে আমাদের মনোবল বাড়িয়ে দিন। যারা এখনও অডিও স্টোরি বাড়ি পরিবারের সদস্য হননি, তারা নিয়মিত এই ধরনের গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই ৯ম পর্বে, যেখানে এই গল্পের এক বড় রহস্যের উন্মোচন হতে চলেছে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।